আসসালামু আলাইকুম ক্লাস 9 এর ছোট্ট বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। সো তোমাদের জন্য আজকে আমরা আরেকটা বায়োলজি ক্লাস নিয়ে আসলাম। সো তোমাদের হচ্ছে এই বায়োলজি ক্লাসটা হচ্ছে ২ টা পার্টে হচ্ছে। সো ২ পার্টে আমরা হচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের যত ইম্পোর্টেন্ট অবজেক্টিভ আছে সব এমসিকিউ বা অবজেক্টিভ গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সো ১ম পার্টটা যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে আসো। অন্তর ভাইয়া হচ্ছে ১ম থেকে ৭ম অধ্যায় পর্যন্ত খুব ভালো করে তোমাদেরকে পড়িয়ে দিয়েছে। সো আজকে হচ্ছে আমি বাকি যে অধ্যায়গুলো আছে, বাকি আরো ৭ টা অধ্যায়, এই ৭ টা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। সো আমাদের সামনে হচ্ছে বার্ষিক পরীক্ষা বা ক্লাস 10 এর যদি কেউ দেখে থাকো, তোমাদের যদি সামনে প্রি টেস্ট হয়, টেস্ট হয়, ঠিক আছে? সো বা যদি ইভেন তোমাদের এসএসসি পরীক্ষাও হয়, সো এইখান থেকেই হচ্ছে তোমার প্রশ্ন কমন পড়বে। সো এখন তুমি হচ্ছে ক্লাস 9 এর তোমরা বার্ষিকের জন্য পড়তেছো। কিন্তু এই সেইম জিনিসই মানে এই সেইম এমসিকিউ গুলাই তোমার সামনে হচ্ছে যখন হাফ ইয়ারলি হবে ক্লাস 10 এ, প্রি টেস্ট হবে, টেস্ট হবে, ঠিক আছে? প্রত্যেক জায়গাতে এইখান থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটা করার আগে আমাদের অবশ্যই হচ্ছে এই অধ্যায়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তুমি যদি মনে করো যে এই অধ্যায়টা না পড়েই হচ্ছে তুমি জাস্ট অবজেক্টিভ সলভ করেই পারবা বা পরীক্ষার হলে গিয়ে বসতে পারবা, আমি সাজেস্ট করব যে না, এভাবে আসলে সম্ভব না। তোমাকে ১ম এ এট লিস্ট হচ্ছে একবার হলেও হচ্ছে তোমার বইটা পড়তে হবে। ঠিক আছে? বইটা পড়তে হবে, বইটা ভালো করে জানতে হবে। তারপরে এসে তুমি এমসিকিউ সলভ করতে পারো। আর যাদের মোটামুটি পড়া আছে, পরীক্ষার আগে একটা ফাইনাল রিভিশন দিতে চাচ্ছ, তাদের জন্য এই ক্লাসটা খুবই উপকারী একটা ক্লাস হবে। আই হোপ তোমরা এই ক্লাসটা দেখে অনেক বেশি উপকৃত হতে পারবা। কারণ তোমাদের যেহেতু অলরেডি কিছু পড়া আছে বা যদি অনেক ভালো পড়া থাকে আলহামদুলিল্লাহ। সো তোমরা ক্লাসটা যেমন করলে যেমন অবজেক্টিভে অনেক বেশি ভালো হয়ে যাবা, পাশাপাশি হচ্ছে আমাদের এখানে অবজেক্টিভ প্রায় ১১০ টার মতো আছে। কিন্তু এই ১১০ টা অবজেক্টিভ তোমার কমপক্ষে ১০০০ এমসিকিউ কে হচ্ছে কভার করতে পারবে। বুঝতে পেরেছো? কারণ প্রত্যেকটা অবজেক্টিভে আমি হচ্ছে তোমাদেরকে বলবো বাকি অপশনগুলা কোথা থেকে আসতেছে। সো তুমি যখন এগুলো মনে রাখতে পারবা, তখন হচ্ছে অটোমেটিক অন্যান্য আরো অনেক অবজেক্টিভ হচ্ছে তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে? সো আমি আবার কিছু জিনিস হচ্ছে 3D তেও নিয়ে আসছি। এগুলো যদিও আমরা ক্লাসে দেখাই, কিন্তু আমি হচ্ছে জাস্ট এমসিকিউর মধ্যেও একটু ভিজুয়ালাইজ করার জন্য যে আমরা আসলে কিভাবে ক্লাস নেই, শিক্ষকতা আসলে কিভাবে ক্লাস হয়, এটা একটু জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছি। পাশাপাশি তোমাদের অ্যাপে কিভাবে তোমরা ফ্রিতেই পরীক্ষা দিতে পারবে, যারা আমাদের স্টুডেন্ট না, তারাও কিভাবে খুব ইজিলি অ্যাপে হচ্ছে ফ্রিতে এক্সাম দিতে পারবে, এটাও আমি তোমাদেরকে দেখাবো। সো আমরা ক্লাসটা পুরো করব। অবশ্যই টেনে টেনে দেখব না। দরকার হলে তুমি 1.5x বা 1.25x বা 2x এ দেখতে পারো। যদিও আমি কথা অনেক ফাস্ট বলি। সো এই কারণে হয়তোবা 2x এ দেখলে তোমরা পড়াটা অত ভালোভাবে বুঝতে পারবে না। সো আমি সাজেস্ট করব 1.25x বা 1.5x, যেইভাবে তোমাদের সুবিধা হয়। তোমার হাতে যতটুকু সময় আছে অতটুকু সময় মিলে হচ্ছে তুমি হচ্ছে এই এমসিকিউ সলভিং ক্লাসটা করে ফেলো। সো আজকে আমরা টোটাল হচ্ছে ৭ টা অধ্যায় পড়বো। অষ্টম অধ্যায় রেচন, নবম অধ্যায় দৃঢ়তা, দশম অধ্যায় সমন্বয়, ১১তম অধ্যায় প্রজনন, ১২তম অধ্যায় হচ্ছে বংশগতি, ১৩তম অধ্যায় হচ্ছে তোমার বাস্তুতন্ত্র এবং ১৪তম অধ্যায় হচ্ছে জীব প্রযুক্তি। আমরা প্রতিটি অধ্যায়েরই কিছু খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। এই এমসিকিউ গুলো সলভ করলে ইনশাল্লাহ তোমার ওই যে বললাম কমপক্ষে ১০০০ অবজেক্টিভ সলভ হয়ে যাবে। ঠিক আছে? সো কি করব আমরা? আমরা চেষ্টা করব যে বই নিয়ে যদি আমরা বসি, তাহলে আমরা চেষ্টা করব আমি যখন যেই কোশ্চেনটা বলতেছি, ওই প্রশ্নটার যে অ্যান্সার হবে তুমি বইয়ের মধ্যে ওইটা মার্ক করে রাখবা যদি পারো, এবং মার্ক করে উপরে লিখে রাখবা যে এমসিকিউ। ঠিক আছে? যে এখান থেকে এমসিকিউ আসে। বুঝতে পারছো? এইভাবে যদি তুমি করো, তাহলে তোমার ৮ থেকে ১৪ নাম্বার অধ্যায় নেক্সট যখন তুমি এমসিকিউ পড়তে যাবা, তোমাকে আর এক্সট্রা করে হচ্ছে কিছু করা লাগবে না। কারণ তোমার কাছে অলরেডি সব লিখা আছে কোথা থেকে এমসিকিউ আসতেছে। ঠিক আছে? সেই জিনিসটা তোমার করতে হবে। তুমি যেহেতু ক্লাস করতে বসেছো, শুধু হচ্ছে শুয়ে শুয়ে ক্লাস করলেই হবে না।
এই যে তুমি এখন এই ক্লাসটার পিছনে যতটুকু সময় দিবে ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা বা আধা ঘন্টা যতটুকু সময় তুমি দিবে, তুমি যদি জাস্ট বইটা নিয়ে বসো, বইয়ে যদি ক্লাসটা পজ করে হচ্ছে মার্ক করে রাখো, তাহলে কিন্তু তোমার এই অধ্যায়ের যে ৭ টা অধ্যায় আছে আমাদের, এই অধ্যায়ের এমসিকিউ গুলো আর সামনে করা লাগবে না। মানে এমসিকিউ তুমি জাস্ট বই খুললেই দেখবা লিখা আছে যে এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে এমসিকিউ আসে। সো অবশ্যই কি আমরা যেহেতু কষ্ট করে ক্লাসটা দেখতেছি, আমরা কি করব? ক্লাসটাকে প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করব। সময়টাকে কি প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করব। কারণ শুধু ক্লাস দেখে তোমার অবশ্যই মনে থাকবে না। আমার নিজেরও এখন মনে থাকে না। সো তোমারও মনে থাকবে না। এটাই খুব স্বাভাবিক। আচ্ছা। সো কি করব আমরা? অবশ্যই বই নিয়ে বসবো এবং এমসিকিউ মার্ক করে রাখবো। চেষ্টা করব। দরকার হলে পজ করে এমসিকিউ মার্ক করে রাখবো। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এইবার হচ্ছে যারা আমাকে চিনো না, আমার নাম হচ্ছে মোহাম্মদ বিন তৌহিদ। আমি তোমাদের তৌহিদ ভাইয়া। পড়ালেখা করেছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমার কলেজ ছিল নর্ডেম কলেজ এবং আমার স্কুল ছিল ফার্মগেট সরকারি বিজ্ঞান স্কুল। সো আমি ঢাকাতেই বড় হয়েছি। আমি ২০১৭-১৮ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্পূর্ণ বাংলাদেশে ৮ম হয়েছি। সো আমি হচ্ছে শিক্ষতে বায়োলজি পড়াই। সো 9 এর আমার যারা ছোট্ট বন্ধুরা আছো, তোমাদের অনেকের সাথেই হয়তোবা আমার আগে অনেকবার দেখা হয়েছে। সামনেও ইনশাআল্লাহ অনেকবার দেখা হবে। আর যারা আমাকে চিনো না, যারা নতুন আমার ক্লাস করতেছো, তাদের জন্য হচ্ছে আমার এই ছোট্ট পরিচয়। ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। আমরা চেষ্টা করব বই নিয়ে বসার। তো আমি তোমরা এখনই কি করবে? পজ করো এবং বইটা নিয়ে বসো। সো চলো আমরা শুরু করি। সো আমরা আমাদের প্রথম অধ্যায় হচ্ছে ৮ম অধ্যায় রেচন প্রক্রিয়া। ওকে। সো রেচন প্রক্রিয়াতে প্রথম অবজেক্টিভ, ঠিক আছে? সো প্রথম অবজেক্টিভটা কি? প্রথম অবজেক্টিভ বলছে কিডনি বিকল হলে কোন পদার্থ বৃদ্ধি পায়? সো কিডনি বিকল হলে কোন পদার্থ বৃদ্ধি পায়? তো ইউরোক্রোম কি? ইউরোক্রোম হচ্ছে যার কারণে আমাদের মূত্রের রং হলুদ হয়। যার কারণে আমাদের কি হয়? মূত্রের রং হলুদ হয়। মূত্র হলুদ, মূত্র হলুদ। আচ্ছা, ক্রিয়েটিনিন কি? ক্রিয়েটিনিন খুবই ইম্পর্টেন্ট একটা অংশ আমাদের মূত্রের। মূত্রের মধ্যে যেই কিছু জিনিস সবচেয়ে বেশি থাকে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ঠিক আছে? ওকে। এরপরে ইউরিক অ্যাসিডের কথা তো বললামই। আর ফ্যাট তো হচ্ছে মূত্রের মধ্যে ওইভাবে অত বেশি ফ্যাট থাকে না। সো কিডনি যখন বিকল হয়, তখন আমরা সবচেয়ে বেশি বেড়ে যায় হচ্ছে ক্রিয়েটিনিন। ঠিক আছে? সো ক্রিয়েটিনিনকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। ঠিক আছে? তোমরা যদি কখনো ইউরিন টেস্টের কোনো রিপোর্ট দেখে থাকো, তোমার বাসায় যদি কোনো ইউরিন টেস্টের রিপোর্ট থেকে থাকে, তুমি দেখবে ওখানে একটা কথা লেখা আছে যে ক্রিয়েটিনিন। সো ক্রিয়েটিনিনের একটা রেঞ্জ থাকে। ছেলেদের ক্ষেত্রে 0.6 থেকে 1.2 আর মেয়েদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1, কিছুটা এদিক সেদিক হতে পারে। সো এর বেশি যদি থাকে, তার মানে হচ্ছে কিডনি ঠিকমতো কাজ করতে পারতেছে না। সো ডক্টররা তখন আরেকটা পরীক্ষা দেয়। আমি তখন আরেকটা পরীক্ষা দিই, ওইটাকে বলে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স। ওইটা দিয়েও হচ্ছে চেক করতে হয় যে আসলে কিডনি ঠিকমতো কাজ করতেছে নাকি। তো কিডনি যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আমার কোথায় সমস্যা হয়? ক্রিয়েটিনিনে সমস্যা হয়। ঠিক আছে? ক্রিয়েটিনিনকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। ক্রিয়েটিনিনকে কি বলা হয়? ক্রিয়েটিনিনকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। এটা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ওকে। সো এরপরে আসি, ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ? সো এই কোশ্চেনটা খুবই অবভিয়াস, যেহেতু আমরা হচ্ছে রেচনতন্ত্র পড়তেছি। ইউরেথ্রা রেচনতন্ত্রের অংশ। সো রেচনতন্ত্র কি দ্বারা গঠিত? বৃক্ক, তাই না? ইউরেটার, ইউরেথ্রা, মূত্রথলি, মূত্রনালী। ঠিক আছে? সো বৃক্ক হচ্ছে
এই 5টা অংশ দ্বারা মেইনলি গঠিত আমাদের রেচনতন্ত্র। বৃক্ক, ইউরেটার, ইউরেথ্রা, মূত্রথলি, মূত্রনালী। ঠিক আছে? সো আমরা যদি আরো অন্যান্য তন্ত্রগুলোর কথা বলি, শ্বসনতন্ত্র, যেমন শ্বসনতন্ত্র শুরু হয় আমাদের নাক থেকে, তারপরে পিছনে হচ্ছে গলবিল, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে তোমার ষড়যন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ফুসফুস। অন্তঃক্ষরা গ্রন্থির কথা যদি বলি, অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র হচ্ছে যারা হরমোন নিঃসরণ করে, যেমন এই যে আমাদের ব্রেইনে থাকে হচ্ছে পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, তারপরে অ্যাড্রেনাল, কর্টেক্স। ঠিক আছে? তো অ্যাড্রেনাল না, সরি, কর্টেক্স, মেডুলা। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের পুরুষের থাকে হচ্ছে শুক্রাশয়, নারীতে থাকে ডিম্বাশয়, এরপরে মাঝখানে থাকে হচ্ছে অগ্নাশয়। এরা সবই হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ। আর পরিপাকতন্ত্রের কথা যদি বলি, পরিপাকতন্ত্র শুরু হয় মুখ থেকে, তারপরে পিছনে চলে যায় গলবিল, তারপরে চলে যায় অন্ননালী বা ইসোফেগাস, তারপরে চলে যায় হচ্ছে খাবার কোথায় চলে যায়, পাকস্থলীতে, পাকস্থলী থেকে খাবার চলে যায় হচ্ছে কোথায়, ক্ষুদ্রান্তে, বৃহদান্তে। ঠিক আছে? সো এগুলা হচ্ছে সব পরিপাকতন্ত্রের অংশ। সো ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ? রেচনতন্ত্রের অংশ। এগুলা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে খুব সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আসি, একজন সাধারণ মানুষ প্রতিদিন কতটুকু মূত্র ত্যাগ করে, কত মিলিলিটার? তোমরা মনে রাখবে, একজন সাধারণ মানুষ দৈনিক 1.5 লিটার বা মিলিলিটারে যদি হিসাব করি তাহলে 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে। প্রতিবারে কতটুকু ত্যাগ করে? 280 থেকে 320 মিলি। একজন মানুষ প্রতিবারে কতটুকু মূত্র ত্যাগ করে? 280 থেকে 320 মিলিলিটার। এবং একদিনে টোটাল কত করে? 1.5 লিটার বা 1500 মিলিলিটার। সেই নাম্বারটা যদি 2000-এর বেশি হয় তাহলে বোঝা যায় যে কোনো সমস্যা হচ্ছে। আবার নাম্বারটা যদি 1000-এর কম হয় তাহলেও বোঝা যায় যে কোনো সমস্যা হচ্ছে, কিডনিতে কোনো সমস্যা হচ্ছে, তখন হচ্ছে ডাক্তার দেখাতে হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণ কোনটি? সো কিডনি বিকল দুই ধরনের। একটা হচ্ছে লং টাইম ধরে হচ্ছে কিডনি বিকল, মানে অনেক সময় নিয়ে এরপরে কিডনি বিকল হচ্ছে, যেটা ডায়াবেটিসের ক্ষেত্রে হয়, হাই ব্লাড প্রেশার থাকলে হয়, নেফ্রাইটিসের ক্ষেত্রে হয়। নেফ্রাইটিস কি? নেফ্রাইটিস হচ্ছে নেফ্রনে যদি প্রদাহ হয়, নেফ্রনের প্রদাহকে নেফ্রাইটিস বলে। ঠিক আছে? নেফ্রনের প্রদাহকে নেফ্রাইটিস বলে। এই তিনটা কারণে হচ্ছে আমাদের সাধারণত দীর্ঘ সময়, দীর্ঘকালীন কিডনি বিকল হয়, যে মানে অনেক সময় নিয়ে তারপরে কিডনি বিকল হয়, আগে থেকে ডাক্তাররা বুঝতে পারে যে কিডনিতে সমস্যা হতে পারে। কিন্তু কিছু কিছু ঔষধ আছে যাদের কারণে হঠাৎ করে হচ্ছে তোমার কিডনি বিকল হয়ে যেতে পারে। যাদের কারণে কি হতে পারে? হঠাৎ করে তোমার কিডনি বিকল হয়ে যেতে পারে। একে বলা হয় আকস্মিক কিডনি বিকল। এদেরকে কি বলে? আকস্মিক কিডনি বিকল। তাহলে কিডনি বিকলের দুই টাইপের হয়, একটা হচ্ছে দীর্ঘ সময় ধরে, আর একটা হচ্ছে আকস্মিক। দীর্ঘ সময় ধরে নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের কারণে হতে পারে। আর আকস্মিক কিছু ঔষধের কারণে, বিভিন্ন অনেক শক্তিশালী ঔষধ আছে যারা অনেক সময় দেহ হচ্ছে এদেরকে সরাসরি নিতে পারে না, বা কিডনি হচ্ছে এদেরকে ঠিকমতো ক্লিয়ার করতে পারে না, সেই কারণে হচ্ছে দেখা যায় যে কিডনি বিকল হয়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, তারপরে শিশুদের টনসিল এবং খোসপাসরা থেকে কোনটি রোগাক্রান্ত হতে পারে? সো আমাদের অধ্যায় যেহেতু কিডনি, সো অবভিয়াস অ্যান্সার কিডনি। বাট এরা হচ্ছে কিভাবে কানেক্টেড কিডনির সাথে? সো এই রোগগুলো যে সকল জীবাণুর কারণে হয়, এই জীবাণুগুলো রক্তের সাহায্যে কিডনিতে চলে যেতে পারে এবং কিডনিতে গিয়ে কিডনি বিকল করে ফেলতে পারে। ঠিক আছে? সো টনসিল কয়েকটা জীবাণুর কারণে হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে, প্রোটোজোয়া আছে, কোষপ্রাচীরাও সেম। সো এরা যেসব জীবাণুর কারণে হয়, এসব জীবাণু রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোথায় চলে যেতে পারে? কিডনিতে চলে যেতে পারে। এবং আমাদের কিডনি হচ্ছে এই কারণে হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বৃক্ক। ওকে, পরের অধ্যায়ে যাই। কোনটির উপস্থিতির কারণে মূত্রের রং হালকা হলুদ হয়? এটা খুবই ইজি একটা প্রশ্ন।
মূত্রের রং হলুদ হওয়ার প্রধান কারণ হচ্ছে ইউরোক্রোম। ঠিক আছে, ইউরোক্রোমের কারণেই হচ্ছে মূত্রের একটা ঝাঁঝালো হলুদ কালারের হয়। সরি, ইউরোক্রোমের কারণেই মূত্র কি হয়, হলুদ কালার হয়। তোমাদের আরেকটা বলি, মূত্রের যে গন্ধ, মূত্রের গন্ধটা আসে কোথা থেকে জানো? মূত্রের গন্ধটা আসে হচ্ছে আরেকটা পদার্থের কারণে, তার নাম হচ্ছে ইউরিনোড। ইউরিনোডের কারণে হচ্ছে মূত্রের গন্ধ হয়। হ্যাঁ, আর মূত্রের রং হলুদ হয় কেন? ইউরোক্রোমের কারণে। মূত্রের রং হলুদ হয় কেন? ইউরোক্রোমের কারণে। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে আমাদের মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, যে মূত্রের রং কেন হলুদ হয়। মূত্রের রং কেন হলুদ হয়? মূত্রের রং হলুদ হওয়ার প্রধান কারণ হচ্ছে তোমার ইউরোক্রোম। মূত্রের রং হলুদ হওয়ার প্রধান কারণ কি? মূত্রের রং হলুদ হওয়ার প্রধান কারণ হচ্ছে ইউরোক্রোম। ঠিক আছে, আর মূত্রের ঝাঁঝালো গন্ধের কারণ কি? ইউরিনোড। মূত্রের ঝাঁঝালো গন্ধের কারণ কি? ইউরিনোড। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসে আমাদের দেহে কতটি নেফ্রন থাকে। আমরা জানি আমাদের দেহে 2টা বৃক্ক থাকে। এই প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। 10 থেকে 12 লক্ষ। প্রতিটা বৃক্কে কতগুলো নেফ্রন থাকে? 10 থেকে 12 লক্ষ। তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে 2টা বৃক্কে টোটাল কতগুলো নেফ্রন থাকে? 20 থেকে 24 লক্ষ। 2টা বৃক্কে টোটাল কতটুকু নেফ্রন থাকে? 20 থেকে 24 লক্ষ। বৃক্কের মেডুলায় সাধারণত কতটি রেনাল পিরামিড থাকে? আমি যদি একটু দেখি, তাহলে হচ্ছে এই যে দেখো, এই হচ্ছে আমাদের বৃক্ক, বা কিডনি। সো আমাদের দেহে 2টা কিডনি থাকে, তোমরা জানো। কিডনির বাহিরের অংশকে বলে হচ্ছে কর্টেক্স, ভেতরের অংশকে বলে হচ্ছে মেডুলা। সো এই হচ্ছে বেসিক্যালি কিডনি। হ্যাঁ, সো এই হচ্ছে বেসিক্যালি কিডনি। সো এই কিডনির মধ্যে এই যে বাহিরের দিকে যে অংশটা, এটাকে বলা হচ্ছে কর্টেক্স। ভিতরের দিকে যে অংশটা, এটাকে বলে মেডুলা। এই কর্টেক্সের মধ্যে তোমরা এই যে দেখতে পাইতেছো, এগুলাই হচ্ছে নেফ্রন। এগুলাই হচ্ছে কি? নেফ্রন, যারা কি করে? মূত্র সৃষ্টি করে। এই মূত্রগুলো সৃষ্টি করে নেফ্রনরা কার কাছে দেয়? এই যে দেখো, এগুলা কি বলে? রেনাল পিরামিড। এগুলা পিরামিডের মতো ত্রিকোণাকার, এই জন্য এদেরকে বলা হয় রেনাল পিরামিড। ঠিক আছে, কি হয়? নেফ্রন হচ্ছে মূত্র সৃষ্টি করে, এগুলাকে কার কাছে দেয়? নেফ্রন হচ্ছে মূত্র সৃষ্টি করে, এগুলাকে কার কাছে দেয়? পিরামিডের কাছে। কার কাছে? রেনাল পিরামিডের কাছে। এই রেনাল পিরামিড গুলা মূত্রকে পাঠিয়ে দেয় এই যে এইখানে একটা খালি জায়গা থাকে, যেটাকে বলা হচ্ছে পেলভিস। ঠিক আছে, এই মাঝখানে একটা খালি জায়গা থাকে, যেটাকে বলে রেনাল পেলভিস। সো তাহলে রেনাল পিরামিড কয়টা থাকে আমরা একটু গণি। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, সো নরমালি এখানে 8টা দেখা যাচ্ছে। সাধারণত এদের সংখ্যা থাকে 8 থেকে 12টা। সাধারণত এদের সংখ্যা থাকে কয়টা? 8 থেকে 12টা। তাহলে রেনাল পিরামিড কিভাবে কাজ করে এটা বুঝতে পারছো? সো রেনাল পিরামিডের কাজ হচ্ছে নেফ্রন থেকে মূত্র কালেক্ট করে পেলভিসে নিয়ে যাওয়া। তাহলে কয়টা থাকতেছে? রেনাল বৃক্কের মেডুলায় কয়টা রেনাল পিরামিড থাকতেছে? 8 থেকে 12টা। কয়টা থাকতেছে? 8 থেকে 12টা। কোনটি আল্ট্রা ফিল্ট্রেট তৈরি করে? সো আল্ট্রা ফিল্ট্রেট তৈরি করে হচ্ছে মানে আমাদের যে ব্লাডটা আসে, এই ব্লাডের মধ্যে বজ্র পদার্থ থাকে, নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ। এই বজ্র পদার্থগুলাকে আলাদা করে হচ্ছে কিডনি, এরপরে আবার হচ্ছে রক্তটাকে বিশুদ্ধ রক্ত হিসেবে বের করে দেয়। সো কিডনির কোন অংশ? আমরা জানি কিডনির গঠনগত ও কার্যিক একক কি? নেফ্রন। সো নেফ্রন করে। আবার নেফ্রনের 2টা পার্ট, তোমাদের মনে আছে নাকি? একটা ছিল হচ্ছে কি? রেনাল কর্পাসল, আরেকটা ছিল রেনাল টিউবিউল, তাই না? এই যে সো এইখানে আল্ট্রা ফিল্ট্রেট তৈরি করা মানে হচ্ছে রক্ত থেকে সকল বজ্র পদার্থ বের করে দেওয়া। সো রক্ত থেকে সকল বজ্র পদার্থ বের করে দেয় কে? তো এই যে
দেখো রক্ত থেকে সকল বর্জ্য পদার্থ বের করে কে? নেফ্রন করে। নেফ্রনের কোন অংশটা করে? সো এই হচ্ছে একটা নেফ্রন, ঠিক আছে? সো এই হচ্ছে একটা নেফ্রন। এই যে লাল লাল ঘুরতেছে এগুলা হচ্ছে রক্তনালী, এগুলো আমাদের পড়া না। সো এই যে দেখো, তো এই হচ্ছে টোটাল একটা নেফ্রন। এই নেফ্রনের এই যে এই অংশটা হচ্ছে তোমার রেনাল কর্পাসল, আর এই অংশটা হচ্ছে রেনাল টিউবিউল, ঠিক আছে? তো এই অংশটা হচ্ছে রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল, আর এই অংশটা হচ্ছে রেনাল টিউবিউল, ঠিক আছে? এই অংশটা হচ্ছে কর্পাসল, এই অংশটা হচ্ছে টিউবিউল। তো কর্পাসলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা কি তোমরা বলো? একটা হচ্ছে গ্লোমেরুলাস, আরেকটা কি? আরেকটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, তাই না? সো এই যে রেনাল কর্পাসল, এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসই হচ্ছে আমার ইনিশিয়াল ফেজে, এই যে এই যে গ্লোমেরুলাস দেখছো, এই যে এর বাহিরে থাকে হচ্ছে তোমার এই গ্লোমেরুলাস। সো এই গ্লোমেরুলাসই হচ্ছে কি করে? ফার্স্টে রক্তকে ছাঁকনির মতো কাজ করে হচ্ছে বজ্র পদার্থগুলোকে বের করে দেয়। সো এইটাই কি করে? রক্তকে ছাঁকনির মতো কাজ করে বজ্র পদার্থগুলোকে বের করে দেয়। এইরাই হচ্ছে কি করে? আমার আল্ট্রা ফিল্ট্রেট তৈরি করে। তাহলে আল্ট্রা ফিল্ট্রেট কে তৈরি করে? আল্ট্রা ফিল্ট্রেট মানে রক্ত থেকে সকল বজ্র পদার্থ বের করে দেওয়া। এই কাজটা সবার আগে কে করে? গ্লোমেরুলাস করে। কে করে? গ্লোমেরুলাস করে, ঠিক আছে? মনে থাকবে, ওকে। এরপরে বলছে বৃক্কের মালপিজিয়ান অঙ্গ কোন কোন অংশ দ্বারা গঠিত? তো মালপিজিয়ান অঙ্গ হচ্ছে রেনাল কর্পাসলের অপর নাম। ঠিক আছে, রেনাল কর্পাসলের অপর নাম হচ্ছে কি? মালপিজিয়ান অঙ্গ। ভাই তোমাদেরকে মাত্রই বলতেছিলাম যে রেনাল কর্পাসল দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে কি বোম্যান্স ক্যাপসুল, আর একটা হচ্ছে কি গ্লোমেরুলাস। বোম্যান্স ক্যাপসুল আর একটা কি গ্লোমেরুলাস। তাহলে মালপিজিয়ান অঙ্গ কোন কোন অংশ দ্বারা গঠিত? বোম্যান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। কিডনি প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত কোনটি? সো কিডনি প্রতিস্থাপনের জন্য কয়েকটা শর্ত মিলতে হয়। ফার্স্ট যেটা মিলতেই হবে সেটা হচ্ছে টিস্যু ম্যাচ করতে হবে, ঠিক আছে? সো এই টিস্যু ম্যাচ করাটাই হচ্ছে টাফ। তো টিস্যু ম্যাচ করার জন্যই হচ্ছে নরমালি চেষ্টা করা হয় যে ফ্যামিলির কারো থেকে হচ্ছে তোমার কিডনি নেওয়ার জন্য, কারণ ফ্যামিলির সাথে খুব ইজিলি হচ্ছে টিস্যু ম্যাচ করে। তারপরে আরো কিছু জিনিস দেখতে হয়, যেমন ব্লাড গ্রুপ ম্যাচ করতে হয়, ঠিক আছে? বাট যেটা অবশ্যই ম্যাচ করতে হবে সেটা হচ্ছে টিস্যু। যেটা অবশ্যই ম্যাচ করতে হবে ওটা হচ্ছে কি? টিস্যু। সো কিডনি প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত হচ্ছে টিস্যু ম্যাচ। কিডনি প্রতিস্থাপনের জন্য আবশ্যকীয় শর্ত কি? টিস্যু ম্যাচ। বৃক্কের রং কেমন? সো এই যে একটু আগে আমরা হচ্ছে বৃক্কের ছবি দেখতেছিলাম, তো এই যে আমাদের বৃক্ক, এই যে দেখো বৃক্কটাকে আমি যদি একটু এদিকে নেই, তাহলে এটা কি একটু লাল, বাট এক্সাক্ট লাল না, এটা হচ্ছে কি লালচে, তাই না? সো বৃক্কের রং কি? লাল, একবারে গাঢ় লাল, লালচে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে নিচের কোনটা খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়? সো ক্ষারীয় মূত্র তৈরি হয় হচ্ছে যারা আমাদের দেহে কি বেশি রক্তের মধ্যে কি বেশি ক্ষার দিয়ে দেয়। যারা রক্তের মধ্যে কি দিয়ে দেয়? বেশি ক্ষারের সৃষ্টি করে। সো আপেল, কাতল মাছ, গরুর মাংস, চেনা বাদাম। তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে কারা অম্লীয় মূত্র সৃষ্টি করে, কারা ক্ষারীয় মূত্র সৃষ্টি করে, খুবই ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো। সো ক্ষারীয় মূত্র সৃষ্টির এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে কে? আপেল। উদাহরণ হিসেবে কার নাম দেওয়া আছে? আপেল। ক্ষারীয় মূত্র কে সৃষ্টি করে? ক্ষারীয় মূত্র সৃষ্টি করে আপেল।
ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো বৃক্কে ছাঁকনির কাজ করে কোনটা? এটাই বলতেছিলাম মাত্র যে আল্ট্রা ফিল্ট্রেট করে, আল্ট্রা ফিল্ট্রেশন করে কে করে? গ্লোমেরুলাস করে, তাই না? বৃক্কে ছাঁকনির মতো কাজ করে কে? আল্ট্রা ফিল্ট্রেশন করে কে? সবই করে হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসই হচ্ছে আসলে বৃক্কের প্রধানতম অংশ। বাকিদের কাজ হচ্ছে শুধু পরিবহন করা। গ্লোমেরুলাসই হচ্ছে সবকিছুকে আলাদা করতে পারে, বর্জ্য পদার্থগুলোকে আলাদা করতে পারে। আর বাকি সবাই কি করে? জাস্ট পরিবহন করে। ঠিক আছে? বৃক্কে পাথর হওয়ার কারণ কি? সো বৃক্কে পাথর হওয়ার কোথা থেকে হয়? বৃক্কে পাথর হয় বেসিক্যালি ইউরিক অ্যাসিড জমে। ঠিক আছে? বৃক্কে পাথর হয় কোথা থেকে? বৃক্কে পাথর হয় হচ্ছে ইউরিক অ্যাসিড জমে পাথর হয়। বৃক্কে পাথর হয় কোথা থেকে? ইউরিক অ্যাসিড জমে হচ্ছে পাথর হয়। তো এই যে ইউরিক অ্যাসিড জমে যে পাথর হয়, সো তোমরা যদি অনেকের বদ অভ্যাস আছে যে হচ্ছে আহ মূত্র হচ্ছে জমায়ে রাখো, মানে হচ্ছে অনেক চাপ না আসলে হচ্ছে তুমি ওয়াশরুমে যাও না। সো এইরকম করলেও কিন্তু তোমার একটা টাইমে গিয়ে বৃক্কে পাথর হতে পারে। সো মূত্রের কয়েকটা প্রধান উপাদান আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এর মধ্যে ইউরিক অ্যাসিড জমে হচ্ছে বৃক্কে পাথরের সৃষ্টি করে। ঠিক আছে? সো এই ইউরিক অ্যাসিডটা কখন জমে বেশি? সো রক্তের ঘনত্ব কমে গেলে জমে না বেশি। বেশি পানি পান করা ভালো। সো এটা সমস্যা নেই। অন্ত্রের সংক্রমণের কারণেও বৃক্কে পাথর হয় না। বৃক্কে পাথর হতে পারে অতিরিক্ত শারীরিক ওজনের কারণে। ঠিক আছে? বৃক্কে কেন পাথর হতে পারে? অতিরিক্ত শারীরিক ওজনের কারণে। বৃক্কে পাথর হতে পারে অতিরিক্ত শারীরিক ওজনের কারণে। ঠিক আছে? আচ্ছা। সো এরপরে আসো পরের প্রশ্ন দেখি। সো এই ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের বৃক্কের অধ্যায়। তো আমরা কোশ্চেন গুলা যারা অলরেডি বইয়ের মধ্যে মার্ক করে নিছি, আমরা আসলে বুঝতে পারতেছি যে কোথা থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসে। যেমন ধরো বৃক্কের রং কেন হলুদ হয়? ইউরোক্রোমের কারণে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপ প্রশ্ন হচ্ছে রেগুলার আসতেই থাকে। সো এই যদি কয়েকটা প্রশ্ন তুমি যদি ভালো করে সলভ করো, ইনশাল্লাহ তোমার হচ্ছে অবজেক্টিভে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, আসো। এর পরের চ্যাপ্টারে চলে যাই, নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন। আমি জানি অনেকেরই খুব ভাল লাগে না। আমি যখন 9-10 এ ছিলাম আমারও এই অধ্যায়টা খুব ভাল লাগতো না। এটা কেমন জানি, বাট এই অধ্যায়টা আসলে অনেক ইজি। এটা আমি আহ ইন্টারে উঠার পরে বুঝতে পারছি। এখন যখন সবাইকে পড়াই তখন বুঝতে পারি যে আসলে আমরা শুধু এই অধ্যায়টা নিয়ে ভয় পাইতাম। এটা খুবই ইজি একটা অধ্যায়। সো এটা ক্লাসে যারা ক্লাস করছো ওরা জানো যে ভালো করে পড়ানো হয়েছে। যারা ক্লাস করো নাই পড়ো। আর অবজেক্টিভের জন্য তো পড়তেই হবে, কারণ সিকিউ তে তোমার হাতে অপশন থাকলেও অবজেক্টিভে তোমার হাতে কোনো অপশন থাকে না। তো আসো আমরা কিছু অবজেক্টিভ সলভ করি। কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি টিস্যু সংকুচিত প্রসারিত হয়? তো আমি হচ্ছে গতকাল আহ একটা ক্লাসে, ইন্টারের ক্লাসে আহ হাইড্রা পড়াচ্ছিলাম। হাইড্রা হচ্ছে একটা ছোট্ট জীব, প্রাণী, একেবারে ছোট। হ্যাঁ, এরা হচ্ছে তোমার পানির আশেপাশে থাকে। তো এদের হচ্ছে কখনো এদেরকে মারা যায় না, এদের কোনো মৃত্যু নাই। তো যখন পড়াচ্ছিলাম যে এরা সংকুচিত প্রসারিত হতে পারে কিসের কারণে, তো ওদেরকে পড়াচ্ছিলাম। তো তোমরা জেনে খুব অবাক হবে যে আমাদের পেশিগুলো যেই কারণে সংকুচিত প্রসারিত হয়, ওরাও এক্সাক্ট সেম কারণে সংকুচিত প্রসারিত হতে পারে। তো আমাদের পেশি গঠনটা কি এটা আমাদের জানতে হবে আগে। তো পেশি বেসিক্যালি গঠিত হয় হচ্ছে তোমার পেশিতন্তু বা মায়োফাইব্রিল দিয়ে। সো মায়োফাইব্রিল হচ্ছে এরকম। ঠিক আছে? সো তোমার যদি কখনো চামড়া উঠে যায়, অনেকখানি চামড়া উঠে যায়, তাহলে তুমি যদি ভিতরের দিকে তাকাও তুমি দেখতে পারবা যে তোমার চামড়ার মধ্যে এরকম, মানে পেশির মধ্যে এরকম দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দাগ দেখা যাচ্ছে এগুলাই হচ্ছে মায়োফাইব্রিল, যেগুলা দিয়ে তোমার পেশি গঠিত। এবং এই যে এই মায়োফাইব্রিল এর কারণেই হচ্ছে তোমার পেশিগুলা সংকুচিত প্রসারিত হতে পারে। ঠিক আছে? এই মায়োফাইব্রিলের বাহিরে যে আবরণ থাকে, আবরণকে বলে হচ্ছে তোমার সার্কোলেমা। আবরণকে কি বলে? সার্কোলেমা।
এটা কেন বলতেছি, কারণ এখানে দেখো উদাহরণে দেওয়া আছে সার্কোলেমা। আর ইন্টারক্যালারের ডিস্ক হচ্ছে কি, ইন্টারক্যালারের ডিস্ক হচ্ছে শুধুমাত্র হৃদপেশিতে থাকা একটা হৃদপেশির বিশেষ বৈশিষ্ট্য। এটাও পরীক্ষা আসে যে ইন্টারক্যালারের ডিস্ক কোথায় থাকে। ইন্টারক্যালারের ডিস্ক হচ্ছে হৃদপেশির একটা বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে বলো কোন উপাদানের কারণে পেশি টিস্যু সংকুচিত প্রসারিত হয়? মায়োফাইব্রিলের কারণে। এদের বাহিরের আবরণকে কি বলে? সার্কোলেমা বলে। আর ইন্টারক্যালারের ডিস্ক কি? হৃদপেশির বিশেষ বৈশিষ্ট্য। এটা খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ। ইন্টারক্যালারের ডিস্ক কি? হৃদপেশির বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমরা কি এটা বলি ইন্টারক্যালারের ডিস্ক কি, ওরা হচ্ছে যে হৃদপেশির মধ্যে সাইটোপ্লাজম গুলো কিছু দূর পর পর গিয়ে মোটা হয়ে যায়। সাইটোপ্লাজম গুলা কি হয়? কিছু দূর পর পর গিয়ে মোটা হয়ে যায়। এইটা কি বলতেছে? ইন্টারক্যালারের ডিস্ক, ঠিক আছে। ওকে, তাহলে মায়োফাইব্রিলের কারণে এরা সংকুচিত প্রসারিত হতে পারে। কোনটি জানুর অস্থি? তো জানু মানে বেসিক্যালি হচ্ছে তোমার হাঁটু, ঠিক বলছি? জানু মানে হাঁটু, তাই না? তোমরা যেটা বলো ওই জানু এই জানু না, জানু মানে হচ্ছে হাঁটু। তো হাঁটুর যে অস্থিসন্ধিটা, এটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় অস্থিসন্ধি, ঠিক আছে। এটার মধ্যে 4টা অস্থি থাকে। কি কি? ফিমার, টিবিয়া, ফিবুলা এবং প্যাটেলা, ঠিক আছে। সো প্যাটেলা হচ্ছে, তোমরা যদি হাঁটুতে হাত দাও সামনের দিকে দেখবা হচ্ছে একটা শক্ত অংশ থাকে। দাঁড়াও তোমাদের জন্য দেখাই তোমাদেরকে। সো এই হচ্ছে আমাদের হাঁটু, বুঝছো? এই যে দেখো, এই হচ্ছে আমাদের হাঁটু। আমি একটু বড় করি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের হাঁটুর সন্ধি। এই যে প্যাটেলা, এইটা হচ্ছে প্যাটেলা। এই যে উপরের দিকে যে বড় অস্থিটা, এটা হচ্ছে ফিমার। এই হচ্ছে টিবিয়া, এই হচ্ছে ফিবুলা, ঠিক আছে। তো হাঁটুতে হচ্ছে এই 4 ধরনের অস্থি থাকে। আমরা যদি একটু পিছন থেকে দেখি, এই যে দেখো এই যে উপরে বড় এই অস্থিটা হচ্ছে কি? ফিমার। এই যে আমরা যদি এবার সাইড থেকে দেখি, আচ্ছা এই যে দেখো, এটা দেখতে অস্থির মতো মনে হচ্ছে, বাট এটা আসলে অস্থি না, এটা হচ্ছে লিগামেন্ট। আমি জানি না তোমরা বুঝতেছো নাকি, আমি সাদা কালারের তো এই জন্য হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে। এখানে একটা ইয়ের মতো আছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার লিগামেন্ট। লিগামেন্ট নিয়ে আমরা একটু পরে পড়বো। সো তাহলে এবার যদি আমরা দেখি যে জানুর অস্থি হচ্ছে 4টা, ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা। কে আছে এখানে? প্যাটেলা। তাহলে জানুর অস্থি কোনটা? প্যাটেলা। নিচের কোন বাক্যটি সঠিক? আমরা নিচের থেকে শুরু করি। মেডুলা হলো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, না ভুল। সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। বৃক্কের ভেতরের অংশটি কর্টেক্স, না ভুল। বৃক্কের ভেতরের অংশটি মেডুলা। মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তর ভাঁজ খাওয়ানো, না ভিতরের স্তর ভাঁজ খাওয়ানো। তাহলে 3টাই ভুল। তরুণাস্থির ম্যাট্রিক্স কন্ড্রিন দ্বারা গঠিত। তো তরুণাস্থি নামই বোঝা যাচ্ছে এরা তরুণ। এই যে আমাদের কান, এই যে আমাদের নাকের সামনের অংশ, এগুলো কি সব তরুণাস্থি। তো এদের ভেতরে যে ম্যাট্রিক্স থাকে এগুলাকে বলে কি? কন্ড্রিন। তরুণাস্থির ভেতরের ম্যাট্রিক্স কে কি বলে? কন্ড্রিন, ঠিক আছে। আর তোমরা জানো অস্থির ভেতরের ম্যাট্রিক্স কে কি বলে? অস্থির ম্যাট্রিক্স কে বলা যায় ল্যামেলি বা ল্যামেলা, ঠিক আছে। অস্থির ভেতরে যে ইয়ে থাকে ওটাকে আমরা ল্যামেলা বলতে পারি। ওকে, তাহলে এখানে কোনটা সঠিক? তরুণাস্থির ম্যাট্রিক্স কন্ড্রিন দ্বারা গঠিত। তোমার কানের পিনার মাতৃকায় কোনটি রয়েছে? আমি মাত্রই বললাম এই যে কানের পিনা, এখানে কি থাকে? তরুণাস্থি থাকে।
আর তরুণাস্থি কি দ্বারা? তরুণাস্থির মাতৃকায় কি থাকে? তরুণাস্থির মাতৃকায় কন্ড্রিন থাকে, মাত্রই তো বললাম, তাই না? অস্টিওব্লাস্ট কোথায় থাকে? অস্টিওব্লাস্ট হচ্ছে অস্থির কোষকে বলে অস্টিওব্লাস্ট। পেরিটেন্ডিয়াম বলে কিছু নাই। আর টেন্ডন হচ্ছে, আমরা একটু পরে দেখতেছি টেন্ডন কি। মানুষের উরু সন্ধি কোন ধরনের সন্ধি? সো উরু সন্ধি, ঠিক আছে, আমাদের যে উরু সন্ধি আছে এটা হচ্ছে বল ও কোটর সন্ধি। বল ও কোটর সন্ধি মানে হচ্ছে এই যে, ঠিক আছে, এটা হচ্ছে বল ও কোটর সন্ধি, যেটাকে আমরা পুরো 360 ডিগ্রি বাঁকাতে পারতেছি। আর এই যে এটা হচ্ছে কবজা সন্ধি। হ্যাঁ, এটা হচ্ছে কবজা সন্ধি। এই যে হাতের আঙ্গুল কবজা, মানে কবজার মতো, দরজার কবজার মতো, খোলে বন্ধ, খোলে বন্ধ, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে জীবিত অস্থি কোষে শতকরা কত ভাগ জৈব পদার্থ? আমরা জানি অস্থির মধ্যে অজৈব পদার্থ হচ্ছে বেশি থাকে, 60%। তাহলে বুঝতেছ যে জৈব পদার্থ হবে কত পার্সেন্ট? 40%, তাই না? অস্থির জৈব পদার্থ হচ্ছে 40%, 40%, ঠিক আছে। ওকে, কবজা সন্ধি কোথায় পাওয়া যায়? মাত্রই আমি তোমাদেরকে বলতেছিলাম যে কবজা সন্ধি কোথায় পাওয়া যায়? হাতের আঙ্গুলে। করটিকা, এই যে করটিকা, এগুলা সব নিশ্চল, এগুলাকে নাড়ানো যায় না। মেরুদণ্ড, হ্যাঁ মেরুদণ্ড নাড়ানো যায়, ঈষৎ সচল। হ্যাঁ, স্কন্দচক্র, স্কন্দচক্র হচ্ছে এই যে, ঠিক আছে, এখানে কবজা সন্ধি থাকে না। ওকে, তাহলে কবজা সন্ধি কোথায় থাকে? হাতের আঙ্গুলে। জীববিজ্ঞান শিক্ষক অস্থি সন্ধি পড়াতে গিয়ে শ্রেণীকক্ষের দরজার পাল্লা, কবজা ও কাঠামোর সাথে তুলনা করে দেখান। তুলনীয় অংশের সাথে মিল সম্পন্ন কোনটা? পাল্লা, কবজা এবং কাঠামো। পেশি টেন্ডন অস্থি, অস্থি তরুণাস্থি অস্থি, পেশি লিগামেন্ট তরুণাস্থি, নাকি অস্থি লিগামেন্ট অস্থি? সো অস্থি কি আমরা জানি, তোমরা মনে রাখো, লিগামেন্ট হচ্ছে অস্থির সাথে অস্থির সংযোগ ঘটায়। লিগামেন্ট কি? ওই যে একটু আগে ভাই তোমাদেরকে দেখাইতেছিলাম ছবির মধ্যে। তো এই যে দেখো, এখানে একটু অন্য কালার করে দিলে ভালো হইতো, আই হোপ, বাট এটা তো আসলে আমরা বানাই নাই, চিত্রটা ওরাই বানাইছে। তো এই যে দেখো, ঠিক আছে, এইটা হচ্ছে একটা লিগামেন্ট। হ্যাঁ, এই লিগামেন্টটা কি করছে? দুইটা অস্থিকে কানেক্ট করে রাখছে। সো লিগামেন্টের কাজ কি? লিগামেন্টের কাজ হচ্ছে দুটি অস্থিকে যুক্ত করে রাখা। লিগামেন্টের কাজ কি? লিগামেন্টের কাজ হচ্ছে দুটি অস্থিকে একে অন্যের সাথে যুক্ত করে রাখা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর সাথে আমি আরেকটাও পড়ায় দেই, টেন্ডন। টেন্ডনের কাজ হচ্ছে অস্থির সাথে পেশিকে যুক্ত করা। আমরা যদি এই চিত্রের দিকে তাকাই তাহলে এই যে এরা হচ্ছে টেন্ডন, ঠিক আছে, এরা হচ্ছে কি? টেন্ডন। টেন্ডনের কাজ হচ্ছে কি? টেন্ডনের কাজ হচ্ছে অস্থির সাথে পেশিকে যুক্ত করে রাখা। টেন্ডনের কাজ কি? টেন্ডনের কাজ হচ্ছে অস্থির সাথে পেশিকে যুক্ত করে রাখা। সো টিচার এখানে যে কবজা, পাল্লা এবং কাঠামোর সাথে কথা বলছে, এটা আসলে কার সাথে মিলে? অস্থি, লিগামেন্ট এবং অস্থির সাথে মিলে। এটা কার সাথে মিলে? অস্থি, লিগামেন্ট এবং অস্থি। অস্থি হচ্ছে পাল্লা, কবজা হচ্ছে লিগামেন্ট, আবার কাঠামো হচ্ছে কি? আরেকটা অস্থি কানেক্ট করে রাখছে। যেমন কবজাটা কি করে? দরজাকে হচ্ছে এই যে কাঠামোর সাথে কানেক্ট করে রাখে না? সেখানে হচ্ছে লিগামেন্ট হচ্ছে একটা অস্থি যদি থাকে মেইন, ওকে হচ্ছে আরেকটা অস্থির সাথে কানেক্ট করে রাখে, কবজার মতো কাজ করে। ওকে, পায়ের অস্থিবন্ধনীর তন্তুগুলো কি দ্বারা গঠিত? সো তোমরা মনে রাখবা, আমাদের দেহে যত তন্তু আছে, আমাদের দেহে যত যা কিছু আছে, সবই প্রোটিন দ্বারা গঠিত। আমাদের দেহে যত যা কিছু আছে সবই কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। অস্থির প্রধান অংশ প্রোটিন, তরুণাস্থি প্রোটিন, পেশি প্রোটিন, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু কি দ্বারা গঠিত? প্রোটিন, ঠিক আছে। তো তাইলে এরাও কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা।
হাতকে ভাঁজ করতে পারি কখন? যখন বাইসেপস সংকুচিত হয়। দেখো এইখানে ধরো তোমার কাছে মনে নাই যে সংকুচিত হয় না প্রসারিত হয়। সো তিনটা অপশন আছে, তো আমরা আসো দেখি। বাইসেপস যখন প্রসারিত হবে, ট্রাইসেপস যখন সংকুচিত হবে, তাই না? কারণ এরা সবসময় হচ্ছে কি করে, উল্টা কাজ করে। কিন্তু অপশনে কি এই দুইটাই অ্যান্সার হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে বাকি থাকলো একটা, বাইসেপস সংকুচিত হয়, তাই না? সো বাইসেপস সংকুচিত হয়, বাইসেপস যখন সংকুচিত হবে ট্রাইসেপস কি হবে, প্রসারিত হবে, এবং আমরা কি করতে পারবো, হাতকে ভাঁজ করতে পারবো। তাহলে হাতকে আমরা কখন ভাঁজ করতে পারবো? যখন ট্রাইসেপস এবং বাইসেপস সংকুচিত হবে। আবার আমরা হাতকে লম্বা করতে পারবো কখন? যখন উল্টাটা হবে, তাই না? বাইসেপস প্রসারিত হবে, ট্রাইসেপস সংকুচিত হবে। এটা একটু মনে রাখো, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, সৃজনশীলও আসে, যে বাইসেপস প্রসারিত এবং ট্রাইসেপস সংকুচিত হলে হাত হচ্ছে সোজা হয়, আর ভাঁজ হয় কখন? যখন বাইসেপস সংকুচিত, ট্রাইসেপস প্রসারিত, বাইসেপস সংকুচিত, ট্রাইসেপস প্রসারিত। ঠিক আছে? আচ্ছা, একটি ভারী বস্তু তুলতে গিয়ে শামীমের হাতের পেশি অস্থি থেকে বিচ্যুত হয়, ক্ষতিগ্রস্ত অংশটিতে কি রয়েছে? সো পেশি আর অস্থির মধ্যে কানেকশন কে? টেন্ডন। পেশি আর অস্থির মধ্যে কানেকশন কে? টেন্ডন। সো এই যে টেন্ডন, এরা, টেন্ডনের প্রধান উপাদান কি? টেন্ডনের প্রধান উপাদান হচ্ছে শ্বেততন্তু। টেন্ডন কি দ্বারা গঠিত? টেন্ডন শ্বেততন্তু দ্বারা গঠিত। মনে রেখো, টেন্ডন কি দ্বারা গঠিত? শ্বেততন্তু, মানে সাদা কালারের তন্তু দ্বারা গঠিত। তো টেন্ডনের প্রধান উপাদান হচ্ছে শ্বেততন্তু। তো বলছে যে শামীমের হাতের পেশি অস্থি থেকে বিচ্যুত হলো। পেশি আর অস্থি কানেক্টেড থাকে কি দিয়ে? টেন্ডন দিয়ে। আর টেন্ডন কি দ্বারা গঠিত? শ্বেততন্তু। সো বলছে যে শামীমের ক্ষতিগ্রস্ত অংশটিতে কি রয়েছে? শ্বেততন্তু রয়েছে। ঠিক আছে? আচ্ছা, সেম প্রশ্ন বলছে, কাজটি করতে শামীমের অগ্রবাহুতে, মানে বাহুর সামনের দিকে কি হয়েছে? রেডিয়াস এবং হিউমেরাস দূরে সরে গেছে, বাইসেপস সংকুচিত হয়েছে, ট্রাইসেপস শিথিল হয়েছে বা প্রসারিত হয়েছে। সো বলছে ভারী বস্তু তুলতে গিয়ে শামীমের হাতের থেকে অস্থিপেশিটি বিচ্যুত হয়। ঠিক আছে? তাহলে এই কাজটা করতে গিয়ে কি হয়েছে? রেডিয়াস হিউমেরাস থেকে দূরে সরে গেছে? না, এটা হয় নাই। তাহলে কি হয়েছে? যদি একটা অপশন না হয় তাহলে আমরা বুঝি নেই যে বাকি দুইটা হয়েছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি 2 ও 3। মানে ও যখন কাজটা করতে গেছিল তখন কি হয়েছে? বাইসেপস সংকুচিত হয়েছে এবং ট্রাইসেপস প্রসারিত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল বেসিক্যালি আমাদের দৃঢ়তা প্রদান ও চলন। সো এই অধ্যায়ে মোটামুটি পড়লেই পারবা, এত প্যারা খায়ও না এই অধ্যায় নিয়ে। লাস্টের দিকে ওই যে অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস আছে, ওগুলো একটু রিডিং পড়ে নিও। অধ্যায়টা খুবই ইজি, বাহির থেকে দেখলে অনেক কঠিন মনে হয়, বাট আসলে অনেক ইজি। সো ভালো মতো পড়ে নিও। ঠিক আছে? ওকে, আসো এরপর আমরা চলে যাই তার পরের অধ্যায়ে, সমন্বয়। এটা খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়, ইন্টারে উঠলেও তোমাদের এই অধ্যায়টা খুব লাগবে, আর যারা ডাক্তার হইতে চাও ওদের তো লাগবেই। সো এই সমন্বয় খুবই ইজি একটা অধ্যায়। দুইটা পোর্শন আছে, এক উদ্ভিদের সমন্বয়, এক প্রাণীর সমন্বয়। উদ্ভিদের সমন্বয়টা পড়তে একটু বিরক্ত লাগতে পারে, আইনো। প্রাণীর সমন্বয়টা পড়তে ভালোই লাগে, মস্তিষ্ক নিয়ে কথাবার্তা। সো আমরা দুই জায়গা থেকেই প্রশ্ন দেখব। সো চলো আগে একটু দেখি, নিচের কোনটি পোস্টুলেটেড হরমোন? সো পোস্টুলেটেড হরমোন হচ্ছে, বিজ্ঞানীরা ধারণা করে এই হরমোনগুলো আছে, কিন্তু এগুলাকে এখনো বিজ্ঞানীরা আলাদা করতে পারে নাই এবং প্রমাণ করতে পারে নাই। বিজ্ঞানীরা ধারণা করে এগুলা আছে, যেমন ফ্লোরিজেন একটা পোস্টুলেটেড হরমোন। তো এগুলা, এই যে সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড, জিবেরেলিন, এরাও কিন্তু সবাই একটা সময় পোস্টুলেটেড হরমোন ছিল। বিজ্ঞানীরা ধারণা করতেছিল যে এই কাজটা হয়, কিন্তু প্রমাণ করতে পারতেছিল না। তো তখন এদের সবাইকেই পোস্টুলেটেড হরমোন বলা হইতো। তারপরে কি হইলো, এরা আবিষ্কার হয়ে গেল, রয়ে গেল শুধু ফ্লোরিজেন। সো এদেরকে যখন আলাদা করা গেছে তখন এদেরকে তো আলাদা আলাদা নামে ডাকা হইতেছে, কিন্তু ফ্লোরিজেনকে এখনো আলাদা করা সম্ভব হয় নাই।
কিন্তু বিজ্ঞানীরা ধারণা করে যে ফ্লোরিজেন আছে, ঠিক আছে। এবং ফ্লোরিজেন কি করে জানো? ওই ফ্লোরিজেন হচ্ছে পাতাকে উদ্দীপ্ত করে ফুল ফোটানোর জন্য। ফ্লোরিজেন কি করে? ফুল ফুটানোর জন্য উদ্দীপ্ত করে, কিন্তু বিজ্ঞানীরা এখনো ফ্লোরিজেনকে আলাদা করতে পারে নাই। তো যেসব হরমোনকে আলাদা করা যায় না তাদেরকে বলে পোস্টুলেটেড হরমোন। যেসব হরমোনকে আলাদা করা যায় না তাদেরকে বলে কি? পোস্টুলেটেড হরমোন, ঠিক আছে। যেমন কে? ফ্লোরিজেন। যেমন কে? ফ্লোরিজেন। বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে কোন হরমোন ভূমিকা রাখে? তো এই যে সুপ্তাবস্থা, বীজের সুপ্তাবস্থা, একে আমরা অঙ্কুরোদ্গম বলি। সো সকল বীজ আসলে এই সুপ্তাবস্থা ভাঙতে পারে না। তো আমি জানি না তোমরা জানো নাকি, যে সাপোজ তুমি যদি মাটিতে 100টা বীজ পুঁতো, মানে ছড়ায় দাও, এর মধ্যে কিন্তু 10টা 15টা 20টা বীজ হচ্ছে তোমার চারায় পরিণত হবে। বেশিরভাগ বীজই কিন্তু হচ্ছে চারা পর্যন্ত যাইতেই পারে না। এইটা কি বলে? হচ্ছে অঙ্কুরোদ্গম, যে সব বীজ হচ্ছে কি অঙ্কুরোদ্গম অবস্থা ভাঙতে পারে না, সুপ্তাবস্থা ভাঙতে পারে না। তো এই অঙ্কুরোদ্গম বা সুপ্তাবস্থা ভাঙতে, এই যে এটাই বলছে ভঙ্গকরণে, ভাঙতে কোন হরমোন ভূমিকা রাখে? সাইটোকাইনিন। কোন হরমোন ভূমিকা রাখে? সাইটোকাইনিন। মনে রাখো, উদ্ভিদের বীজের সুপ্তাবস্থা ভাঙতে কে সাহায্য করে? সাইটোকাইনিন। উদ্ভিদের বীজের সুপ্তাবস্থা ভাঙতে কে সাহায্য করে? সাইটোকাইনিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো হচ্ছে পাতায় উৎপন্ন হয় কোনটি? আমি একটু আগে বলতেছিলাম যে ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয় এবং ফুল তৈরিতে উদ্দীপ্ত করে। কি হয়? ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয় এবং ফুল তৈরিতে উদ্দীপ্ত করে, ঠিক আছে। সো ফ্লোরিজেন একটা পোস্টুলেটেড হরমোন এবং এরা পাতায় উৎপন্ন হয়, এবং এরা কিসে উৎপন্ন হয়? পাতায় উৎপন্ন হয়। উদ্ভিদের কাণ্ডের অতি বৃদ্ধি ঘটে কোনটির কারণে? সো উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি ঘটে একটাই হরমোনের কারণে, সেটা হচ্ছে জিবেরেলিন। আবার জিবেরেলিন যদি বেশি পরিমাণে ক্ষরণ হয় তখন হচ্ছে কি হয়? উদ্ভিদ কাণ্ডের অতি বৃদ্ধি ঘটে। জিবেরেলিন যদি বেশি পরিমাণে ক্ষরণ হয় তখন কি হয়? উদ্ভিদের কাণ্ডের অতি বৃদ্ধি ঘটে। কি হয়? উদ্ভিদের কাণ্ডের অতি বৃদ্ধি ঘটে, ঠিক আছে। আচ্ছা, নিম্নের কোনটির ক্ষেত্রে সামগ্রিক চলন দেখা যায়? সো উদ্ভিদের দুই ধরনের চলন দেখা যায়, সামগ্রিক আর আংশিক। সো আংশিক চলন হচ্ছে বেশিরভাগ উদ্ভিদে দেখা যায়। এক্ষেত্রে ধরো এই যে পাতাটা এইভাবে আছে, সূর্যের আলো আসা শুরু হইলো, পাতা সূর্যের আলোর দিকে বেঁকে গেল। তো এইটাই হচ্ছে তোমার আংশিক চলন, যেটা সকল উদ্ভিদেই দেখা যায়। আর কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে, এদেরকে আসলে উদ্ভিদ বলা যায় না, এরা নিম্ন শ্রেণীর জীব, যাদের মধ্যে হচ্ছে সম্পূর্ণ চলন দেখা যায় বা সামগ্রিক চলন দেখা যায়। এরা সম্পূর্ণ দেহ নিয়েই হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। এই ক্ষেত্রে সামগ্রিক চলন দেখা যায় হচ্ছে ডায়াটমে। তো তোমরা ডায়াটম ফার্স্ট অধ্যায়ে পড়ছিলা, এই যে এরকম একটা জীব, ঠিক আছে। এদের মধ্যে কি দেখা যায়? সামগ্রিক চলন দেখা যায়। এদের মধ্যে কি দেখা যায়? সামগ্রিক চলন দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, পোকা দমনের কাজে কোন হরমোন ব্যবহার হয়? তো পোকা দমনের কাজে ব্যবহার হয় আসলে ফেরোমন। সো যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন পোকা চলাফেরার জন্য যে হরমোনটা ইউজ করে, যেমন একটা মৌমাছি তার চাক থেকে বের হয়ে ধরো কোথাও ফুল খেতে গেছে, এই সমস্ত রাস্তায়, যে রাস্তা দিয়ে যাচ্ছে সমস্ত রাস্তায় সে হচ্ছে কি ক্ষরণ করে রেখে যায়? ফেরোমন। পিঁপড়া ওর বাসা থেকে বের হয়ে কোথাও একটা খাবার খুঁজতে গেছে, সে সমগ্র রাস্তায় হচ্ছে ফেরোমন ক্ষরণ করে রেখে যায়। ফলে কি হয়? সে যখন খাবার খুঁজে আবার ব্যাক আসবে তখন সে যাতে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, ওইখানে হচ্ছে আমার বাসা হচ্ছে ওইখানে, বুঝতে পারছো? আবার ভাইস ভার্সাও, যে অন্যান্য পিঁপড়ারা, অন্যান্য মৌমাছিরাও বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, ফেরোমন এই দিক থেকে ক্ষরণ হচ্ছে, তার মানে হচ্ছে এইখানে সামনে খাবার আছে বা এইখানে সামনে আমাদের বাসা। সো এই ফেরোমন ইউজ করে করা হয় কি, বেশিরভাগ পোকামাকড়ই হচ্ছে ফেরোমন দ্বারা উদ্দীপিত হয়।
সো ফেরোমন ইউজ করে করা হয় কি, সকল পোকামাকড়কে হচ্ছে এক জায়গায় নিয়ে আসা হয় এবং এরা হচ্ছে গাছগাছালিতে আক্রমণ করতে পারে না। সো এই জন্যই বলছে পোকা দমনের কাজে কোন হরমোন ব্যবহার হয়? ফেরোমন। পোকা দমনের কাজে কোন হরমোন ব্যবহার হয়? ফেরোমন। ওকে, তারপরে বলছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? আমরা জানি আমাদের ব্রেইনের 80% হচ্ছে সেরেব্রাম। আমাদের ব্রেইনের 80% হচ্ছে কি? সেরিব্রাম। আমাদের ব্রেইনের 80% কি? সেরিব্রাম। বাকি 20% হচ্ছে বাকি সবগুলা। বাকি 20% হচ্ছে কি? বাকি সবগুলা। ঠিক আছে? সো আমাদের দেহে টোটাল আছে হচ্ছে মস্তিষ্কের 3টা অংশ, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের 3টা অংশ, সেরেব্রাম, তারপরে কি? থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের ওইভাবে কোনো অংশ নাই। পশ্চাৎ মস্তিষ্কেরও 3টা অংশ, সেরিবেলাম, পন্স, মেডুলা। মেডুলা অবলঙ্গাটা বলে যেটাকে। সো আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে যে ভাইয়া পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? সেরিবেলাম। পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? সেরিবেলাম। পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? সেরিবেলাম। ওকে, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম। কবির শব্দ করে পড়ে, এই পড়ার কার্যক্রম মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই যে তোমরা পড়াশোনা করো, এই যে মনে রাখো, এগুলা সব ব্রেইনের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত? একটাই, সেরেব্রাম বা সেরিব্রাম, যা ইচ্ছা উচ্চারণ করো। তোমার এই যে পড়ালেখা, তুমি চোখে দেখতেছো, তুমি কানে শুনতেছো, এই সবগুলাকে নিয়ন্ত্রণ করে কে? সেরিব্রাম। কারণ কি, মস্তিষ্ক বলতে আমরা যা বুঝি, মস্তিষ্ক বলতে আমরা যা দেখি, সবই হচ্ছে সেরিব্রাম। মস্তিষ্ক বলতে আমরা যা বুঝি, মস্তিষ্ক বলতে আমরা যা দেখি, সবই হচ্ছে কি? সেরিব্রাম। সেরিবেলামের কাজ কি? তো শ্রবণ হচ্ছে সেরেব্রামের কাজ, চিন্তা ভাবনাও সেরেব্রামের কাজ, হৃৎপিণ্ডের কাজ নিয়ন্ত্রণ করা করে হচ্ছে মেইনলি পন্স। ঠিক আছে, পেশির টান নিয়ন্ত্রণ করে হচ্ছে আমার সেরিবেলাম। ঠিক আছে, একটু মনে রাখো, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সেরেব্রাম। পেশির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে সেরেব্রাম। পেশির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে সেরেব্রাম। কিন্তু সেরিবেলামের মানে পেশির টান নিয়ন্ত্রণ করে হচ্ছে কে? সেরিবেলাম। পেশির টান হচ্ছে নিয়ন্ত্রণ করে কে? সেরিবেলাম। পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরেব্রাম, কিন্তু পেশির টান নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরিবেলাম। পেশির টান নিয়ন্ত্রণ করে হচ্ছে কে? সেরিবেলাম। ঠিক আছে, আচ্ছা। নিউরনের কোন অংশ নিউরোহিউমার তরল পাস করে? সো তোমরা জানো যে নিউরন হচ্ছে এইভাবে একে অন্যের সাথে কানেক্টেড হয়। হ্যাঁ, তো এই অংশগুলোকে বলে হচ্ছে তোমার এই যে এই পুরো অংশটাকে বলে হচ্ছে আমার সিন্যাপস। এই অংশটাকে আমার বলে কি? সিন্যাপস। এই সিন্যাপসের মাধ্যমেই হচ্ছে কি উদ্দীপনা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই সিন্যাপসের মাধ্যমেই কি হয়, উদ্দীপনা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যায়। এই ক্ষেত্রে কাজ করে যে তরল গুলা, এদেরকেই বলে নিউরোহিউমার তরল। ঠিক আছে, বা আমরা এদেরকে আরেকটা শুদ্ধ ভাষায় আমরা মেডিকেলে ইউজ করি হচ্ছে নিউরোট্রান্সমিটার। আমরা কি ইউজ করি? নিউরোট্রান্সমিটার। ঠিক আছে, তো এই নিউরোট্রান্সমিটার গুলা আমাদের দেহে সকল উদ্দীপনা প্রবাহিত করে, এবং এগুলা কিসের মাধ্যমে প্রবাহিত হয়? অ্যাক্সনের মাধ্যমে।
সিন্যাপসের মাধ্যমে, সরি, এগুলা কিসের মাধ্যমে প্রবাহিত হয়? সিন্যাপসের মাধ্যমে। আমি পরে সিন্যাপসের বলছি, সিন্যাপসের মাধ্যমে। কিসের মাধ্যমে প্রবাহিত হয়? সিন্যাপসের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে দুটি নিউরনের এক্সোনোডেনড্রাইটের সূক্ষ্ম ফাঁকা স্থানকে কি বলে? আমরা মাত্রই পড়ছি যে, বলতেছিলাম এই যে এটাকে কি বলে? এই যে ফাঁকা স্থানকে এটাকে বলতেছে সিন্যাপস। এটাকে কি বলতেছে? সিন্যাপস। এক্সোলেমা, মায়োলিন, র্যানবিয়ারের পর্ব, এগুলা সবই হচ্ছে এক্সনের অংশ। সবই হচ্ছে কিসের অংশ? এক্সনের অংশ। ঠিক আছে? এক্সোলেমা, মায়োলিন, র্যানবিয়ারের পর্ব, এগুলো সবই কিসের অংশ? এক্সনের অংশ। এরপরে বলছে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কোনটা? সো পিটুইটারি হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ছোট গ্রন্থি, কিন্তু এদেরকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, কারণ এরা সবচেয়ে বেশি হরমোন নিঃসরণ করে। এরা প্রায় 9 ধরনের হরমোন নিঃসরণ করে। ঠিক আছে? সো মনে রাখবা, পিটুইটারি গ্রন্থি যেসব হরমোন নিঃসরণ করে এদের নামে, বেশিরভাগেরই নামের শেষে ট্রপিক থাকবে। ঠিক আছে? ট্রপিক মানে হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে? পিটুইটারি যেসব হরমোন ক্ষরণ করবে এদের নামের শেষে ট্রপিক থাকবে। সো এখানে কোনটা আছে? আচ্ছা, থাইমোসিন ক্ষরণ করে হচ্ছে থাইমাস, অ্যাড্রেনালিন গঠন করে হচ্ছে কর্টেক্স, ক্যালসিটোনিন ক্ষরণ করে হচ্ছে থাইরয়েড, আর সোমাটোট্রপিক হরমোন ক্ষরণ করে হচ্ছে আমার পিটুইটারি। সোমাটোট্রপিক হরমোন কে ক্ষরণ করে? পিটুইটারি। এই হরমোন কি কাজ করে জানো? এই যে আমরা যে লম্বা হই না, এটা নিয়ন্ত্রণ করে সোমাটোট্রপিক হরমোন। সোমা মানে দেহ, দেহের বৃদ্ধি পোষক হরমোন। এটাকে বাংলায় বলে দেহের বৃদ্ধি পোষক হরমোন, যেমন সোমাটোট্রপিক হরমোন। ঠিক আছে? দেহের বৃদ্ধি পোষক হরমোন, এটাকে ইংলিশে বলে সোমাটোট্রপিক হরমোন। মানব দেহের সর্বাপেক্ষা ক্ষুদ্র অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? আমি তোমাদের মাত্রই বললাম যে পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের দেহের সবচেয়ে ছোট গ্রন্থি, কিন্তু এদেরকে সবচেয়ে পাওয়ারফুল গ্রন্থি, এদেরকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে। আর আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা জানো? থাইরয়েড। এই আমাদের গলায় থাকে। ঠিক আছে? আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে থাইরয়েড, আর সবচেয়ে ছোট গ্রন্থিকে পিটুইটারি। ঠিক আছে? পিটুইটারিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। ঠিক আছে? আচ্ছা, মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কোনটি? সো যখন তোমার কাছে অনেক প্রেসার লাগতেছে, পড়তে পড়তে বিরক্ত লাগতেছে, তখন তুমি কি করো? যদি তোমার আশেপাশে মাঠ থাকে, তুমি খেলতে যাও, তুমি হয়তো বা ক্রিকেট খুব ভালো খেলো, ফুটবল খুব ভালো খেলো, বা কি করো? তোমার যদি আশেপাশে মাঠ না থাকে, তুমি বই পড়ো, বা তুমি কি করো? মোবাইলে গেম খেলো, এটা সবচেয়ে বেশি করো, বা কি করো? ফেসবুকে রিল দেখো, ইনস্টাগ্রামে রিল দেখো, তাই না? টিকটকে রিল দেখো, তাই না? তো এই সব কাজ করলে কি হয়? তোমার থেকে মানসিক চাপ কমে যায়। তো এই সব কাজ যখন তুমি করো, তখন তোমার দেহে একটা হরমোন নিঃসরণ হয়, যে হরমোনটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। যেই হরমোনটার নাম কি? হরমোনটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। এই অ্যাড্রেনালিন হরমোন, দেখবা তোমরা কখনো খেলছো নাকি নিড ফর স্পিড? খেলছো নাকি? নিড ফর স্পিডে দেখবা গেমের লাস্টে লেখা থাকে অ্যাড্রেনালিন রাশ। মানে গেম যখন তুমি নিড ফর স্পিড যখন তুমি খেলতে নিবা, তখন তোমার মধ্যে অনেক অ্যাড্রেনালিন রাশ হবে, মানে অ্যাড্রেনালিন হরমোন অনেক ক্ষরণ হবে, তখন তোমার তো টেনশন থাকবে, কিন্তু আবার তোমার মধ্যে কি খুব ভালোও লাগবে। ঠিক আছে? তোমার মধ্যে ভালো লাগবে। তুমি এই যে ক্রিকেট খেল, ফুটবল খেলতে নাও, এই তোমার সামনে আসছে, তুমি একটা গোল দিছো, তোমার খুব ভালো লাগতেছে। কি হয়েছে? অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ হয়েছে। ঠিক আছে? তো মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কে? অ্যাড্রেনালিন হরমোন। বুঝতে পারছি? ওকে। গ্লুকাগন নিঃসরণ করে কোন গ্রন্থি? গ্লুকাগন নিঃসরণ হয় হচ্ছে অগ্নাশয় থেকে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। এদের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো। ঠিক আছে? গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো। এরা কোথা থেকে ক্ষরণ হয়? এরা ক্ষরণ হয় হচ্ছে আমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে।
আর এইটা কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থিগুলা কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে। ঠিক আছে? আইলেটস আসছে হচ্ছে আইল্যান্ড থেকে, দ্বীপ, এগুলা দ্বীপের মতো দেখা যায় এই গ্রন্থিগুলা। আর ল্যাঙ্গারহ্যান্স আসছে যে বিজ্ঞানী আবিষ্কার করছে, উনি আবিষ্কার করছিল, এই জন্য এটাকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যে ল্যাঙ্গারহ্যান্সের আইল্যান্ড গুলা। সেখান থেকে আসছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এর কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে। ওরা 4টা হরমোন ক্ষরণ করে, এর মধ্যে মেইন একটা হচ্ছে গ্লুকাগন, যার রক্তে গ্লুকোজ বাড়ায়। আরেকটা হরমোনও নিঃসরণ করে, ইনসুলিন, যা হচ্ছে কি করে? রক্তে গ্লুকোজ কমায়। আরেকটা হরমোন নিঃসরণ করে যারা কি করে? রক্তে গ্লুকোজ কমায়। ঠিক আছে? আচ্ছা, গ্লুকাগন নিঃসরণে কোন গ্রন্থি কাজ করে? অগ্নাশয়। ছেলেদের দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের কারণে? ছেলেদের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য প্রকাশ পায় হচ্ছে টেস্টোস্টেরনের কারণে। তোমার মধ্যে ছেলেদের যত বৈশিষ্ট্য বা পুরুষের যত বৈশিষ্ট্য সব প্রকাশ পাবে টেস্টোস্টেরন হরমোনের কারণে। ঠিক আছে? আর এর কারণে ওই যে ভালো লাগে, কাজ করো বিভিন্ন। ইস্ট্রোজেন মেয়েদের দেহ থেকে ক্ষরণ হয়, মেয়েলি বৈশিষ্ট্য প্রকাশ পায়। আর প্রোল্যাকটিন হচ্ছে মায়ের দেহ থেকে ক্ষরণ হয়, মায়ের ওই যে স্তন গ্রন্থিতে দুগ্ধ বৃদ্ধি করার জন্য। ওকে, আসো। এরপরে আসছে মস্তিষ্কে কোনটির অভাবে পার্কিনসন রোগ হয়। সো তোমরা জানো আমরা যে পেশি যে নাড়াচাড়া যদি না করতে পারি তাহলে পার্কিনসন রোগ হয়। এই পেশি নাড়াচাড়া করার জন্য একটা রাসায়নিক পদার্থ বা প্রোটিনের প্রয়োজন হয়, যেটা হচ্ছে কোথা থেকে আসে? আমাদের ব্রেইন থেকে আসে। ঠিক আছে? এইটা যদি ঠিকভাবে ক্ষরণ না হয়, মানে ব্রেইন থেকে তৈরি না হয় বা ব্রেইন থেকে না আসে, তাহলে কি আমরা পেশি ঠিকমতো নাড়াচাড়া করতে পারি না। তো বয়স্কদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় যে ওরা ঠিকমতো কি পেশি নাড়াচাড়া করতে পারে না। সেটাই কি বলে? এই রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে ডোপামিন। রাসায়নিক পদার্থটার নাম কি? ডোপামিন। ঠিক আছে? রাসায়নিক পদার্থটাই কি বলে? ডোপামিন। মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনগুলা? আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে কর্টেক্স না, কর্টেক্স হচ্ছে মস্তিষ্কের বাহিরের অংশকে বলে হচ্ছে কর্টেক্স। ঠিক আছে? আর ভেতরের অংশকে বলে মেডুলা। বৃক্কের ক্ষেত্রেও সেম ছিল। পশ্চাৎ মস্তিষ্কের 3টা অংশ, সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। তাহলে 2 ও 3। পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনগুলা? সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল হচ্ছে আমাদের সমন্বয়। খুব ইজি একটা অধ্যায়, আই হোপ তোমরা পারবা ভালো মতো। সো আমরা তো পড়তেছি, ক্লাস করতেছো, 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস করতেছো, তাই না? সো শুধু কি ক্লাস করলেই হবে? এখন তুমি যখন আবার পড়বা তখন কি তোমার প্র্যাকটিসও করতে হবে না? সো আমাদের যারা শিখর স্টুডেন্ট আছে ওরা কিন্তু খুব ইজিলি হচ্ছে অ্যাপে ঢুকে বিভিন্ন এক্সাম দিতে পারে, কিন্তু তুমি তো শিখর স্টুডেন্ট না। সো তুমি কি শিখর অ্যাপে ঢুকে এক্সাম দিতে পারবা? ফ্রিতে দিতে পারবা? হ্যাঁ, তুমি যদি আমাদের এই ফ্রি ক্লাসগুলো করে থাকো, মিশন বার্ষিকের ক্লাসগুলো করে থাকো, তাহলে তুমি কিন্তু আমাদের অ্যাপে গিয়ে ফ্রিতেই হচ্ছে সব এক্সামগুলো দিতে পারবে। ফ্রিতে, একেবারে ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। এখন কি হবে? তুমি যখন পড়বে তখন নিজেকে নিজে যাচাই করতে পারবে, কারণ আমাদের যে প্রশ্নগুলো এগুলো সব কিন্তু বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন। ঠিক আছে? বিভিন্ন বোর্ডে এসেছে এমন প্রশ্নগুলোই কিন্তু আমাদের এখানে দেওয়া হয়ে থাকে। সো তুমি কি নিজেকে নিজে কি করতে পারবা? যাচাই করতে পারবা। সো কিভাবে শিখর অ্যাপ থেকে ফ্রিতে এক্সাম দিবে, চলো এটা জানার জন্য আমরা আমাদের অ্যাপে চলে যাই। তো ছোট্ট বন্ধুরা, এবার চলো আমরা দেখে নেই যে অ্যাপে তুমি কিভাবে ফ্রিতে এক্সাম দিতে পারবে। আমরা কিন্তু অ্যাপে চলে আসছি, হ্যাঁ? তো তুমি আমাদের অ্যাপের স্টুডেন্ট হও অথবা তুমি নতুন অ্যাপে ঢুকো, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট যদি আমাদের নতুন স্টুডেন্ট, মানে তুমি যদি নতুন আমাদের ক্লাস দেখে থাকো, জাস্ট হচ্ছে তোমার ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করে নিবে, বা ফোন নাম্বারটা দিলেই হচ্ছে একটা ওটিপি চলে যাবে, সাথে সাথে হচ্ছে তুমি এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। ঠিক আছে? সো ইন্টারফেসে আসার পরে তুমি হচ্ছে এই যে দেখো আমাদের যারা রেগুলার স্টুডেন্ট ওদের হচ্ছে একটা এক্সাম হচ্ছে, আর তোমরা যারা ফ্রিতে এক্সাম দিতে চাচ্ছ একটু নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে নামো, নিচের দিকে নামো, নিচের দিকে নামলে এই যে দেখো নিজেকে যাচাই করো। ঠিক আছে? তো নিজেকে যাচাই করো, এখানে প্র্যাকটিস কুইজ দাও, এই প্র্যাকটিস কুইজ দাও এতে টিপ দিবে। দিলে এই দেখো এখানে সব সাবজেক্ট গুলো চলে আসছে। এবার হচ্ছে তুমি জীববিজ্ঞানে ক্লিক করলে, তারপরে নিচে হচ্ছে এগিয়ে যাও। হ্যাঁ, এগিয়ে যাওয়ার পরে ধরো এই যে দৃঢ়তা প্রদান ও চলন, আমি এই চ্যাপ্টারটা আমার পড়া হয়েছে, আমি এটার উপর এক্সাম দিতে যাচ্ছি। দিলে এগিয়ে যাও, কয়টা প্রশ্ন দিবে? 10টা না 20টা? আমি 10টা দেই।
10টা দিয়ে আবার এগিয়ে যাই। ওকে, সো এই যে কুইজের সামারি, চলো আমরা কুইজ শুরু করি। তো কুইজ শুরু করলে এই যে এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 কোশ্চেন আসতে থাকবে। সো প্রথম প্রশ্নটা দেখি, আমি একটু তোমাদের দেখাই যে কঙ্কালের কাজ হলো দেহের কাঠামো গঠন, ইয়েস। হরমোন উৎপাদন, নো। নড়াচড়া ও চলাচলে সাহায্য করা, ইয়েস। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি 1 ও 3। এই দেখো নিচে অপশন আছে, আমি 1 ও 3 এর মধ্যে ক্লিক করলাম এবং এগিয়ে যাও দিলাম। ঠিক আছে, এইভাবে তুমি ধরো, আমি এবার 10 নম্বর প্রশ্নে চলে যাই। অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেন্ডনের মধ্যে কি প্রবেশ করে? অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেন্ডনের মধ্যে কি প্রবেশ করে? খুবই কঠিন একটা প্রশ্ন। রক্তনালী প্রবেশ করে। ঠিক আছে, সো চলো আমি যদি এগিয়ে যাওতে টিপ দেই, এই দেখো আমি হচ্ছে 10 মাত্র 2টা উত্তর সিলেক্ট করেছি। সো এইভাবে হচ্ছে তুমি সাবমিট করাতে টিপ দিবে। তুমি কি কুইজ সাবমিট করতে চাও? ইয়েস, আমি সাবমিট করতে চাই। সো এই যে দেখো আমি 2টা কোশ্চেনের উত্তর দিয়েছি, 2টাই সঠিক উত্তর দিয়েছি। আমাকে বলেছে ফিরে দাঁড়াও ফাইটার। সো এইভাবে তুমি হচ্ছে ফ্রিতে এক্সাম গুলো দিয়ে দিতে পারবে। সো অবশ্যই তোমরা এমসিকিউ ক্লাসগুলো করার পরে অবশ্যই ফ্রিতে এক্সাম গুলো দিবে, পড়া ভালো করে, পড়ালেখা করে। ঠিক আছে, সো এখন চলো আমরা আমাদের যে বাকি 4টা অধ্যায় বাকি আছে ওই 4টা অধ্যায়ে চলে যাই। ঠিক আছে, সো চলো তাহলে এবার আমরা হচ্ছে জীবের প্রজনন অধ্যায়টি 11 নম্বর অধ্যায়, যেটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এখান থেকে অনেক অবজেক্টিভ আসে। এই অধ্যায়টা একটু কেমন জানো, কারণ হচ্ছে এখানে অনেক বেশি উদাহরণ দেওয়া, বিভিন্ন টাইপের উদাহরণ দেওয়া। সো এই জন্য একটু উদাহরণগুলো মনে রাখতে কষ্ট হয়। সো অবশ্যই আমরা এখন দেখব যে কোন কোন উদাহরণগুলো বেশি আসে। ঠিক আছে, চলো। সো প্রথম প্রশ্ন, ডিম্বাশয় অর্থাৎ স্ত্রী প্রজনন অঙ্গ, ওখান থেকে কোন কোন হরমোন ক্ষরণ হয়? আমি তোমাদেরকে একটু আগে যখন 10ম অধ্যায়ে হরমোন পড়াচ্ছিলাম সমন্বয়, তখন আমি বলেছিলাম যে মেয়েদের হরমোনের জন্য মেইন একটা হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, আর ছেলেদের জন্য হচ্ছে টেস্টোস্টেরন। সো তোমাদের যদি ওই কথাটা মনে থাকে তাহলে আমরা ফার্স্টে কি করব, টেস্টোস্টেরন ওয়ালাগুলো ক্যান্সেল করে দেব। টেস্টোস্টেরন না, টেস্টোস্টেরন না। তো অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন নাকি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন? সো তোমরা আজকে থেকে মনে রাখবা ডিম্বাশয় থেকে দুটো হরমোন নিঃসরণ হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন। একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে কি প্রোজেস্টেরন। ঠিক আছে, তাহলে ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন নিঃসরণ হয়? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন নিঃসরণ হয় মনে রাখো? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এবং এরা মেয়েদের মধ্যে মেইলি বৈশিষ্ট্য নিয়ে আসে। এরা কি করে? মেয়েদের মধ্যে মেইলি বৈশিষ্ট্য নিয়ে আসে। ঠিক আছে, নিচের কোনটি উভলিঙ্গ ফুল? সো উভলিঙ্গ ফুল হচ্ছে যেসব ফুলে একই সাথে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই থাকে, তাদেরকে উভলিঙ্গ ফুল বলে। সো এখানে উভলিঙ্গ ফুল হচ্ছে ধুতুরা। সো তাহলে তোমরা বুঝতেছো যে একলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল, এদের উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং এগুলো কি করো? মার্ক করে রাখো। এগুলো কি করবা? বইয়ের মধ্যে মার্ক করে রাখবা। সো উভলিঙ্গ ফুল হচ্ছে কোনটি? ধুতরা। এখানে উভলিঙ্গ ফুল হচ্ছে কোনটা? ধুতরা। দললগ্ন পুংস্তবক থাকে কোথায়? তো দললগ্ন পুংস্তবক মানে হচ্ছে যখন সবগুলা পুংস্তবক একে অপরের সাথে কানেক্টেড থাকে। যখন সবগুলো পুংস্তবক, তো তোমরা জানো পুংস্তবকের হচ্ছে দুইটা অংশ থাকে, পরাগধানী আর হচ্ছে পরাগদণ্ড। তো এই পরাগদণ্ডগুলো এবং পরাগধানীগুলো যখন একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে তখন তাদেরকে দললগ্ন পুংস্তবক বলে। এই দললগ্ন পুংস্তবক থাকে কোন উদ্ভিদে? ধুতরাতে। দললগ্ন পুংস্তবক থাকে কোন উদ্ভিদে? ধুতরাতে। সো একটু আগে আমরা দেখতেছিলাম যে উভলিঙ্গ ফুল কোনটা? ধুতরা। দললগ্ন পুংস্তবক থাকে কোথায়? ধুতরাতে। দললগ্ন পুংস্তবক থাকে কোথায়? ধুতরাতে। কোনটি বায়ু পরাগী ফুল? তো বায়ুর মাধ্যমে পরাগায়ন করে। আমরা জানি যেসব ফুল বায়ুর মাধ্যমে পরাগায়ন করে তারা অনেক লম্বা হয়, তুলনামূলক বড় হয়, তাদের যে পরাগরেণুগুলো থাকে ওগুলো হচ্ছে কি করে? ভাসতে পারে। তাদের যে পরাগরেণুগুলো থাকে ওরা হচ্ছে কি করে? বাতাসে ভাসতে পারে এবং ভেসে ভেসে কি হয়? অন্য উদ্ভিদের অন্য উদ্ভিদের গর্ভমুণ্ডে গিয়ে, অন্য উদ্ভিদ বলতে একই প্রজাতির অন্য উদ্ভিদে গিয়ে গর্ভমুণ্ডে গিয়ে পতিত হয়। সো
সরিষা, ধান, কদম এবং কুমড়ার মধ্যে বায়ু পরাগী ফুল হচ্ছে ধান। বায়ু পরাগী ফুল কোনটা? ধান। এখানে যে বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, ঠিক আছে, প্রাণী পরাগী, পানি পরাগী, ঠিক আছে, এই সবগুলোর উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। এই সবগুলোর উদাহরণগুলো আমাদের কি করতে হবে? অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো বায়ু পরাগী ফুল কোনটি? ধান। বায়ু পরাগী ফুল কোনটি? ধান। ওকে। এরপরে হচ্ছে গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? তো এই হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের উপরের দিকে হচ্ছে 3টা কোষ থাকে, মাঝখানে হচ্ছে 2টা কোষ থাকে, এটাকে আমরা ডিম্বক বলি। আর নিচের দিকে হচ্ছে একটা বড় কোষ থাকে, এর 2 পাশে 2টা কোষ থাকে। এখন এই যে গর্ভাশয় বা ডিম্বক, এটাকে ডিম্বক বলি, এই ডিম্বকের উপরে অথবা নিচে যে কোনো এক জায়গাতে, ঠিক আছে, আমি 2 জায়গাতে দিয়ে দেখাচ্ছি, একটা ছিদ্র থাকে। একটা কি থাকে? একটা ছিদ্র থাকে। সো আমি যদি জাস্ট উপরেরটা দেখাই, আর এই যে আমি যদি জাস্ট এই উপরে যে দেখতেছো ছিদ্রটা, হ্যাঁ, উপরে যে দেখতেছো ছিদ্রটা, এইটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। এটাকে কি বলে? ডিম্বক রন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র, আর এটা পুরাটা কি একটা ডিম্বক। সো ডিম্বকের যে ছিদ্র, এটাকে ডিম্বক রন্ধ্র বলে। এখন ডিম্বক রন্ধ্রের পাশে যে কোষগুলো থাকে তাদেরকে গর্ভযন্ত্র বলে। সেখানে দেখো ডিম্বক রন্ধ্রের পাশে এটা হচ্ছে গর্ভযন্ত্র। বা ডিম্বক রন্ধ্র যদি নিচে থাকতো তখন কি হতো? এটাকে আমরা বলতাম গর্ভযন্ত্র। বুঝতে পারছি? ডিম্বক রন্ধ্রের পাশে যে কোষগুলো থাকে তাদেরকে বলে গর্ভযন্ত্র। সো গর্ভযন্ত্রে সবসময় কয়টা কোষ থাকে? গর্ভযন্ত্রে সবসময় 3টা কোষ থাকে। দেখো এই যে উপরেও যদি ছিদ্র থাকতো 3টা, নিচেও যদি ছিদ্র থাকতো 3টা। সো তাহলে গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? 3টি কোষ থাকে। গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? 3টি কোষ থাকে। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তারপরে আসো, জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে? আমরা জানি আমাদের দেহে বা উদ্ভিদের দেহে, সবার দেহেই শুধুমাত্র মিওসিস ঘটে হচ্ছে জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে সবসময় কি হবে? মিওসিস হবে। জনন মাতৃকোষে সবসময় কি হবে? মিওসিস হবে। আর মাইটোসিস হয় কোথায়? দেহকোষে। আর অ্যামাইটোসিস হয় কোথায়? নিম্ন শ্রেণীর জীবে। আর অস্বাভাবিক মাইটোসিসের কারণে তো হচ্ছে ক্যান্সার হয়, অর্বুদ হয়, ঠিক আছে। সো জনন মাতৃকোষে সবসময় কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে? মিওসিস। জনন মাতৃকোষে সবসময় কোন পদ্ধতিতে কোষ বিভাজন ঘটবে? মিওসিস। কোন প্রাণীতে অন্তর্নিষেক ঘটে? আমরা জানি রুই, হাঙর, মৃগেল, তেলাপিয়া, সো এরা সবাই হচ্ছে মাছ, কিন্তু এদের মধ্যে একটু পার্থক্য আছে। মৃগেল, তেলাপিয়া আর রুই এরা হচ্ছে এক ধরনের মাছ, এটা আমরা ইন্টারউটলে পড়বো। এদেরকে বলে অ্যাক্টিনোপটেরিজি, এরা একটা ভিন্ন শ্রেণীর মাছ। আর হাঙর মাছ হচ্ছে আরেকটা ভিন্ন শ্রেণীর মাছ, এদেরকে বলে কন্ড্রিকথিস, কারণ এদের দেহের ভিতরে খালি তরুণাস্থি থাকে, আর এই 3টার দেহের ভিতরে অস্থি থাকে। এগুলো আমরা ইন্টারে গেলে ভালো করে পড়বো। সো রুই, মৃগেল, তেলাপিয়া এরা সবাই হচ্ছে বহির্নিষেক করে। এরা সবাই হচ্ছে কি করে? বহির্নিষেক করে। ভাই বহির্নিষেক কি? বহির্নিষেক হচ্ছে এখানে হচ্ছে স্ত্রী মাছ হচ্ছে ডিম পারে, পুরুষ মাছ এসে হচ্ছে ডিমের উপর শুক্রাণু ছড়ায় দেয়। এইটা কি বলে? হচ্ছে তোমার বহির্নিষেক। আর অন্তর্নিষেক আমরা জানি উন্নত প্রাণীরা যে পদ্ধতিতে নিষেক করে ওটাকে অন্তর্নিষেক বলে। আর এখানে অন্তর্নিষেক করায় হচ্ছে হাঙর মাছ। অন্তর্নিষেক ঘটে হচ্ছে কার মধ্যে? হাঙর মাছের মধ্যে। সো বাকি 3টা মাছই হচ্ছে একটা রকমের, এক ধরনের মাছ, আর হাঙর হচ্ছে একটু ভিন্ন ধরনের মাছ। তাই অন্তর্নিষেক হয় হাঙরের মধ্যে, আর এদের সবার মধ্যে কি হয়? বহির্নিষেক হয়। এদের সবার মধ্যে কি হয়? বহির্নিষেক হয়। ঠিক আছে, আচ্ছা। গর্ভাবস্থা সাধারণত কত সপ্তাহ থাকে? গর্ভাবস্থা স্ত্রী ভেদে বিভিন্ন টাইম হতে পারে, বাট সবচেয়ে বেসিক যেটা ডক্টররা ধরে নেয় সেটা হচ্ছে গর্ভাবস্থা নরমালি 38 থেকে 40 সপ্তাহ। গর্ভাবস্থা সাধারণত কত সপ্তাহ বিদ্যমান থাকে? 38 থেকে 40 সপ্তাহ। গর্ভাবস্থা সাধারণত কত সপ্তাহ বিদ্যমান থাকে? 38 থেকে 40 সপ্তাহ। ঠিক আছে, আচ্ছা।
কিসের সাহায্যে ভ্রূণ জরায়ুর সাথে স্থাপিত হয়? তো ভ্রূণ আর জরায়ুর যে কানেকশন, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অমরা। এটা কত সপ্তাহ বয়সে গঠিত হয়? 12 সপ্তাহ, তাই না? এই অমরার মাধ্যমেই কি হয়? মায়ের দেহ থেকে খাবার, অক্সিজেন, অ্যান্টিবডি বাচ্চার দেহে যায়। আবার বাচ্চার দেহ থেকে বজ্র পদার্থ, কার্বন ডাই অক্সাইড, এগুলো মায়ের দেহে আসে কিসের মাধ্যমে? অমরার মাধ্যমে, তাই না? তাহলে ভ্রূণ জরায়ুর সাথে স্থাপিত হয় কিসের মাধ্যমে? অমরার মাধ্যমে। ভ্রূণ জরায়ুর সাথে স্থাপিত হয় কিসের মাধ্যমে? অমরার। নিষেকের কত সপ্তাহ পরে অমরা গঠিত হয়? মাত্রই বলছি ভাইয়া, নিষেকের 12 সপ্তাহ পরে হচ্ছে অমরা গঠিত হয়। ঠিক আছে, এখানে দুইটার টাইম আছে। একটা হচ্ছে 8 সপ্তাহ পরে ভ্রূণকে মানব শিশুর মতো দেখা যায়, তখন একে ফিটাস বলে। ঠিক আছে, আর 12 সপ্তাহ পরে হচ্ছে তোমার এটাকে কি বলে? তোমার 12 সপ্তাহ বলে অমরা গঠিত হয়। ঠিক আছে, সো 8 সপ্তাহ পরে যখন মানব ভ্রূণকে শিশুর মতো দেখা যায়, মানে ভ্রূণকে মানুষের মতো দেখা যায়, তখন তাকে আমরা ফিটাস বলি। এটা 8 সপ্তাহ পরে হয়। আর 12 সপ্তাহ পরে মায়ের দেহের সাথে ফিটাসের দেহের কানেকশন সৃষ্টি হয়, যেটাকে অমরা বলা হয়। তাহলে অমরা কতদিন পরে গঠিত হয়? 12 সপ্তাহ। অমরা কতদিন পরে গঠিত হয়? 12 সপ্তাহ। ওকে, বলছে এখানে বি চিহ্নিত অংশটার নাম কি? এখানে বি চিহ্নিত, আমি জানি না তোমরা বুঝতেছো নাকি। বিটা হচ্ছে তোমার পুংস্তবক। সো পুংস্তবকের আসলে কোন অংশ? পুংস্তবকের আসলে উপরের দিকের যে অংশটা, তো এই হচ্ছে পুংস্তবক। ঠিক আছে, এটাকে বলে পরাগদণ্ড, আর উপরেটাকে পরাগধানী, তাই না? সো বি চিহ্নিত অংশটা হচ্ছে পরাগধানী। সো পরীক্ষার হলে যখন চিত্র আসবে, তখন তোমরা চিত্র দেখে ভালো মতো বুঝতে পারবা, টেনশন নিও না। ওকে, জিনগত বৈচিত্র্য হয় কোন পরাগায়নের মাধ্যমে? আমরা জানি পরাগায়ন দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা হচ্ছে পরপরাগায়ন। তো স্বপরাগায়নে যেটা হয় সেটা হচ্ছে একই উদ্ভিদের স্ত্রী এবং পুংস্তবকের মধ্যে মিলন ঘটে, ফলে হচ্ছে স্বপরাগায়ন হয়। আর পরপরাগায়নে যেটা হয় যে দুইটা ভিন্ন ভিন্ন উদ্ভিদের কি পরাগরেণু এবং ডিম্বকের মিলন ঘটে। এই কারণে দেখা যায় পরপরাগায়নে জিনগত বৈচিত্র্য অনেক বেশি থাকে, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন উদ্ভিদ, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। কিন্তু স্বপরাগায়নে যেহেতু একই উদ্ভিদের স্ত্রী এবং পুংস্তবকের মধ্যে মিলন ঘটতেছে, তাই এই ক্ষেত্রে দেখা যায় জিনগত বৈচিত্র্যতা একেবারে দেখা যায় না বললেই চলে। ঠিক আছে, তাহলে জিনগত বৈচিত্র্য কম হয় কোন পরাগায়নের মাধ্যমে? স্বপরাগায়ন। আর যদি বেশি জিনগত বৈচিত্র্য দেখা যায়, বা যদি শুধু বলে যে জিনগত বৈচিত্র্য দেখা যায় কোন পরাগায়নের মাধ্যমে? পরপরাগায়ন। কোন পরাগায়নের মাধ্যমে? পরপরাগায়ন। ওকে, আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা চলে যাই আমাদের নেক্সট অধ্যায়ে। আশা করি প্রজনন অধ্যায়টি তোমরা পারবে, খুবই ইজি একটা অধ্যায়। ঠিক আছে, তো ভালো করে পড়লে, যে অবজেক্টিভ গুলো দেখিয়ে দেওয়া হয়েছে ওইখান থেকে ভালো মতো পড়লে ইনশাল্লাহ পেয়ে যাবে। তো এবার চলো আমরা পরে আরেকটা অধ্যায়ে চলে যাই, জীবের বংশগতি ও বিবর্তন। 12 নম্বর অধ্যায়, এটা খুবই ইজি একটা অধ্যায়। ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ নিয়ে হচ্ছে কথাবার্তা বলা আছে। তো চলো আমরা শুরু করি। ওকে, সো আসো, যে পিতা মাতার বৈশিষ্ট্যগুলো সন্তানদের দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তো পিতা মাতার দেহ থেকে, এই যে তোমার বাবা মার বিভিন্ন বৈশিষ্ট্য তোমার দেহে আসছে, তোমার দাদা দাদুর বিভিন্ন বৈশিষ্ট্য তোমার বাবার মধ্যে আসছে, এইটুকুলাকে কি বলে? ইংলিশে বলা হচ্ছে হেরেডিটি। ঠিক আছে, ইংলিশে বলা হচ্ছে হেরেডিটি, বাংলায় বলা হচ্ছে বংশগতি। এটা আমাদের অধ্যায়েরই নাম। ঠিক আছে, বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে, মনে রেখো। বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। মেন্ডেলই হচ্ছে সর্বপ্রথম কি করেন? বংশগতি নিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা করেন। এটা তোমরা ইন্টারভিউতে আরো ভালো করে জানতে পারবা। সো জীবনটা আসলে একটা ট্র্যাজেডি, হ্যাঁ বুঝছো, এটা তোমরা জানতে পারবা সামনে। সো পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে সঞ্চারিত হওয়াকে বলা হয় বংশগতি। পরের প্রশ্নে যাই।
মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কে? সো আমাদের দেহে আমাদের যত বৈশিষ্ট্য আছে সকল বৈশিষ্ট্য প্রথমে থাকে হচ্ছে কোষের নিউক্লিয়াসে। হ্যাঁ, আমরা যদি আরেকটু ভিতরে যাই তাহলে নিউক্লিয়াসের কোথায় থাকে? ক্রোমোজোমে। আমি যদি আরেকটু ডিপে যাই, ক্রোমোজোমের আরেকটু ভিতরে ঢুকি, তাহলে ক্রোমোজোমের কোথায় থাকে? ডিএনএ তে। ঠিক আছে, তো আমরা যদি আরো ভিতরে যাই তাহলে ডিএনএ এর কোথায় থাকে বৈশিষ্ট্যগুলো? জিনে। ঠিক আছে, তাহলে আমাদের বৈশিষ্ট্য ইনিশিয়ালি থাকে হচ্ছে বাবা মার দেহ থেকে আমাদের দেহে আসে নিউক্লিয়াসের মাধ্যমে। নিউক্লিয়াসের কোনটা? ক্রোমোজোমের মাধ্যমে। ক্রোমোজোমের কোনটা? ডিএনএ এর মাধ্যমে। ডিএনএ এর কোনটা? জিনের মাধ্যমে। তাহলে আমাদের এই যে একটা বৈশিষ্ট্য চোখের রং, এটা কে নিয়ন্ত্রণ করে? ক্রোমোজোম। আমাদের চোখের রং কে নিয়ন্ত্রণ করে? ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো কত সালে ওয়াটসন ক্রিক ডিএনএ অণু ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন। সো ডিএনএ অণুর যে ডাবল হেলিক্স মডেলটা আছে এটা তোমরা হয়তোবা দেখছো অলরেডি। সো এটা হচ্ছে এই যে এরকম দেখা যায়, এই যে ডিএনএ অণু। ঠিক আছে, তো এই যে এইটা কি বলে হচ্ছে ডাবল হেলিক্স মডেল। আমি কিন্তু এটাকে ঘুরাচ্ছি, সুন্দর না দেখতে? ভাল লাগে খুব দেখতে, তাই না? আমরা এটাকে আরো বড় করে দেখবো, সমস্যা নেই। সো এইটা আবিষ্কার করেন কে? ওয়াটসন এবং ক্রিক। কত সালে? 1953 সালে। কত সালে? 1953 সালে। এবং এই জন্য কিন্তু ওনারা 1969 সালে নোবেল পুরস্কারও পান। এই জন্য ওনারা 1969 সালে নোবেল পুরস্কারও পান। ঠিক আছে, আচ্ছা ডিএনএ প্রতিটি ঘূর্ণনে কতটি নিউক্লিওটাইড থাকে? এখন নিউক্লিওটাইড কি? সো এই যে দেখো, এইটা হচ্ছে একটা ঘূর্ণন। হ্যাঁ, এরকম এই দেখো একটা দুইটা তিনটা চারটা ঘূর্ণন আছে এখানে। হ্যাঁ, প্রত্যেকটা ঘূর্ণনে কি থাকে? অ্যাডেনিন থায়ামিনের সাথে যুক্ত থাকে, গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত থাকে, তাই না? আমি যদি একটু বড় করে দেখি, এই দেখো, ঠিক আছে, এই দেখো, এই দেখো অ্যাডেনিন থায়ামিনের সাথে যুক্ত, অ্যাডেনিন থায়ামিন। এই দেখো গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত। ঠিক আছে, আবার দেখো এই যে অ্যাডেনিন থায়ামিনের সাথে যুক্ত, গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত। ঠিক আছে, সো এগুলা কি? এই যে অ্যাডেনিন থায়ামিন, এদেরকে একসাথে বলে এক জোড়া নিউক্লিওটাইড বা একটা নিউক্লিওটাইড, যেমন ইচ্ছা বলতে পারো। ঠিক আছে, সো এগুলাকে কি বলে? নিউক্লিওটাইড। এগুলাকে কি বলে? নিউক্লিওটাইড। সো একটা ঘূর্ণনে, এখানে বোঝা যাচ্ছে না, বাট একটা ঘূর্ণনে আমার হচ্ছে কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টা। একটা ঘূর্ণনে আমার হচ্ছে কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টা। মনে রাখো, ডিএনএ এর প্রতিটা ঘূর্ণনে কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টা। ঠিক আছে, এর মধ্যে 5টা থাকবে হচ্ছে অ্যাডেনিন থায়ামিন আর 5টা থাকবে হচ্ছে গুয়ানিন সাইটোসিন। ঠিক আছে, এখানে ডাবল দাগ দিছি কারণ এখানে 2টা হাইড্রোজেন বন্ধন থাকে, আর গুয়ানিন সাইটোসিনের মধ্যে ট্রিপল দাগ দিছি কারণ এখানে 3টা হাইড্রোজেন বন্ধন থাকে। ঠিক আছে, সো প্রত্যেকটা প্যাচে 10টা নিউক্লিওটাইড থাকবে। এর মধ্যে 5টা হবে হচ্ছে অ্যাডেনিন থায়ামিন, 5টা হবে হচ্ছে গুয়ানিন সাইটোসিন। ঠিক আছে, আচ্ছা 10টা। আচ্ছা এরপরে আসো, ডিএনএ অণুর দুটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? কোশ্চেনটা একটু অন্যরকম। হ্যাঁ, লাফায় লাফায় দেখাই দিও না। তো দেখো এখানে বলছে যে আমরা জানি একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, তাই না? তো এখানে অপশনেও দেখো সবার আগে আছে 34 অ্যাংস্ট্রম। লাফাইতে লাফাইতে দেখাই দিও না। বলছে দুইটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমার কয়টা দেখতে হবে? এই একটা, এই একটা। তাহলে এটা যদি হয় 34, এটাও 34, দুইজন মিলে কত হবে? 68 অ্যাংস্ট্রম। দুইজন মিলে কত হবে? 68 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে ডিএনএ অণু দুটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 68 অ্যাংস্ট্রম। ডিএনএ অণুর দুটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 68 অ্যাংস্ট্রম। ডিএনএ অণুর দুটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 68 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আচ্ছা ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত? তো এই যে দেখো
এই যে ডিএনএ ডাবল হেলিক্স, ব্যাস মানে কি এখান থেকে এখানের দূরত্ব, ঠিক আছে। সো ইনিশিয়ালি আমরা যখন আঁকি তখন মনে হয় যে এই জায়গার দূরত্ব কম, বাট এখন আমরা যেহেতু 3D মডেল দেখতেছি, আমি যদি একটু বড় করে দেখাই, দেখো এই না ঘূর্ণন, হ্যাঁ। সো ঘূর্ণনে এখানে মনে হচ্ছে অনেক জায়গা, এখানে মনে হচ্ছে কম জায়গা, আবার এখানে মনে হচ্ছে অনেক বড় জায়গা, তাই না? ছবি আঁকার সময় মনে হয়, কিন্তু এবার দেখো দেখছ একই পরিমাণের জায়গা, এখানে যতটুকু জায়গা এখানেও এক্সাক্ট ততটুকু জায়গা। সেইটা কি বলে হচ্ছে ব্যাস। এই ব্যাসটা সবসময় ফিক্সড, ব্যাসটা সবসময় কত 20 অ্যাংস্ট্রম। এই ব্যাসটা হচ্ছে সবসময় ফিক্সড, ব্যাসটা কত 20 অ্যাংস্ট্রম। ডিএনএ অণুর ডাবল হেলিক্সের ব্যাস কত 20 অ্যাংস্ট্রম। ডিএনএ অণুর ডাবল হেলিক্সের ব্যাস কত 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আচ্ছা, গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? আমি তোমাদের একটু আগে বলতেছিলাম যে 3টা, আর অ্যাডেনিন থায়ামিনের মধ্যে 2টা, ঠিক আছে। গুয়ানিন সাইটোসিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? 3টা। অ্যাডেনিন থায়ামিনের মধ্যে কয়টা থাকে? 2টা। অ্যাডেনিন থায়ামিনের মধ্যে কয়টা থাকে? 2টা, ঠিক আছে। আচ্ছা, চিত্রটিতে কোন ধরনের পাইরিমিডিন বেস অবস্থিত? সো চিত্রটা হচ্ছে একটা আরএনএ এর ছবি, আরএনএ। সো আরএনএ তে হচ্ছে 4টা হাইড্রোজেন বেস থাকে, নাইট্রোজেন বেস থাকে, এর মধ্যে পাইরিমিডিন থাকে হচ্ছে তোমার, কে থাকে বলো? কোনো থায়ামিন থাকে না। থায়ামিনের জায়গায় কে থাকে? ইউরাসিল থাকে। আরএনএ তে থায়ামিনের পরিবর্তে কে থাকে? ইউরাসিল থাকে। সো পাইরিমিডিন হচ্ছে কে কে? সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। আচ্ছা আমি পুরোটা লিখি, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, ঠিক আছে। এরা হচ্ছে পাইরিমিডিন বেস। সো এর মধ্যে সাইটোসিন আর থায়ামিন থাকে ডিএনএ তে, আর সাইটোসিন আর ইউরাসিল থাকে হচ্ছে কোথায়? আরএনএ তে। সো এই চিত্রটা একটা আরএনএ এর চিত্র। তো তাইলে এখানে কোন কোন বেস থাকবে? সাইটোসিন সি, আর এর সাথে থাকবে হচ্ছে ইউরাসিলের ইউ, তাহলে সি এন্ড ইউ, ঠিক আছে, সি এন্ড ইউ। আচ্ছা, পরের প্রশ্নে যাই। টিএমবি তে নিউক্লিক অ্যাসিড হিসেবে কোনটা থাকে? টোবাকো মোজাইক ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে হচ্ছে আরএনএ, ঠিক আছে। ওরা হচ্ছে ভাইরাস, ওরা হচ্ছে অনেক গরিব একটা ভাইরাস, হ্যাঁ। সো এদের মধ্যে কোন নিউক্লিক অ্যাসিড থাকে? আরএনএ থাকে। কোন নিউক্লিক অ্যাসিড থাকে? আরএনএ থাকে, ঠিক আছে। জীবের বৈশিষ্ট্য নির্ধারণের সঠিক ক্রম কোনটি? তো যেটা হয় এটা হচ্ছে ফার্স্টে ডিএনএ থাকে, ডিএনএ থেকে হচ্ছে আরএনএ গঠিত হয়, আরএনএ থেকে হচ্ছে কি গঠিত হয়? আরএনএ থেকে হচ্ছে তোমার প্রোটিন গঠিত হয়, বুঝছো? এই টোটাল প্রসেসটাকে একসাথে বলে হচ্ছে আবার জীবের বৈশিষ্ট্য নির্ধারণ, হ্যাঁ। এই টোটাল প্রসেসটার একটা নাম আছে, তোমরা পড়ো নাই, ইন্টারভিউতে পড়বা। এটাকে বলে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, বা এটার বাংলা নাম আছে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, বুঝছো? এই যে আমাদের দেহে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। তো জীবের বৈশিষ্ট্য নির্ধারণে কোন ক্রমটা সঠিক? আরএনএ আগে না, বৈশিষ্ট্য আগে না, প্রোটিনও আগে না, এই যে ডিএনএ, আরএনএ, প্রোটিন, এরপরে গিয়ে এই যে এই প্রোটিনই হচ্ছে বৈশিষ্ট্য। প্রোটিনই হচ্ছে কি? বৈশিষ্ট্য। সো ডিএনএ থেকে ফার্স্টে আরএনএ গঠন হবে, এই প্রক্রিয়াটাকে বলে ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন হবে, এটাকে বলে ট্রান্সলেশন। এই প্রোটিন গুলাই হচ্ছে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য ইয়ে করবে।
প্রোটিন গুলাই কি করবে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করবে। আচ্ছা, প্রচ্ছন্ন জিন F2 বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? আচ্ছা, এই টপিকটা আসলে তোমাদের বইয়ে নাই, এটা মেন্ডেলের প্রথম সূত্র, এটা একটু জাস্ট বলে দিয়ে তোমাদেরকে বুজুং বাজুং বুঝিয়ে দিছে। প্রচ্ছন্ন জীব কি, প্রকট জিন কি, এটা আগে একটু দেখি। প্রচ্ছন্ন জিন হচ্ছে যারা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। ঠিক আছে, তো এটা তোমরা ইন্টারে উঠলে আরো ভালো করে বুঝতে পারবা। এটা বুঝাইতে গেলে এখন আমার অনেক কিছু বোঝানো লাগবে, যেটা আসলে সম্ভব না। ক্লাসে কখনো চেষ্টা করব, এলজিপি এর ক্লাস আছে তোমাদের সামনের বছর, চেষ্টা করব এটা বুঝিয়ে দেওয়ার ভালো মতো। সো প্রচ্ছন্ন জিন হচ্ছে যেসব জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। F2 বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? এটা একটু মনে রাখো, 1/4। কত? 1/4। তো এই প্রচ্ছন্ন জিনের জায়গায় যদি বলতো প্রকট জিন, F2 বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? এটা হতো 3/4। 3/4। প্রচ্ছন্ন জিনের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1/4। আর যদি এটা বলতো প্রকট জিন, তাহলে হয়তো 3/4। প্রকট জিনের ক্ষেত্রে কি হইতো? 3/4। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো বলছে আরএনএ থেকে কোনটা তৈরি হয়। একটু আগে ভাই তোমাদেরকে দেখাইছি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। আরএনএ থেকে কোনটা তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। আরএনএ থেকে কোনটা তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। আরএনএ থেকে কোন তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে কোনটা ব্যবহার হয়? অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে আমরা কি ব্যবহার করি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। কোনটা ব্যবহার করি? আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মেইনলি ব্যবহার করি, কিন্তু এইটারই একটা বিশেষ টাইপ হচ্ছে পিসিআর। ঠিক আছে, এইটারই একটা বিশেষ টাইপ হচ্ছে পিসিআর। সো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা আসলে বেস্ট অ্যান্সার, বাট এখানে মোস্ট প্রবাবলি জাস্ট ফিঙ্গারপ্রিন্টিং লেখছে দেখে ওরা এখানে হচ্ছে পিসিআরটাকে সঠিক উত্তর দিচ্ছে। সো এখানে যদি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং থাকতো তাইলে এইটাকে সঠিক উত্তর ধরে নিতাম, কিন্তু এখানে যেহেতু হচ্ছে শুধু ফিঙ্গারপ্রিন্টিং লেখা, এই কারণে হচ্ছে এখানে পিসিআর কে ধরে নিছে, কারণ পিসিআর হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর একটা টাইপ। তো অপরাধী শনাক্ত করতে কোনটা ব্যবহার হয়? পিসিআর। মনির লাল সবুজ পার্থক্য করতে পারে না, এর জন্য দায়ী জিন কোনটা? তো লাল সবুজ পার্থক্য করতে পারে না কারণ তার হচ্ছে এক্স ক্রোমোজোমের সমস্যা আছে। সো আমাদের এক্স ক্রোমোজোমে তোমরা জানো নাকি আমি জানি না 2964টা জিন থাকে। এরা সবাই আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। আমাদের এক্স ক্রোমোজোম হচ্ছে এক ধরনের সেক্স ক্রোমোজোম। তোমরা জানো আমাদের দেহে 2 ধরনের ক্রোমোজোম থাকে, 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। XX হলে হয় নারী, XY হলে হয় পুরুষ। সো এই এক্স ক্রোমোজোমে অনেকগুলা জিন থাকে যারা আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। 2964 ধরনের জিন থাকে। সো এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে লাল সবুজ আলাদা করা। তো যারা লাল সবুজ আলাদা করতে পারে না তাদের কোথায় সমস্যা আছে? সেক্স ক্রোমোজোমে। তার কোথায় সমস্যা আছে? সেক্স ক্রোমোজোমে। ঠিক আছে, আচ্ছা আসো এরপরেরটা চলে। কোন রঙের বর্ণান্ধতাকে সার্বজনীন বর্ণান্ধতা বলা হয়? লাল সবুজ, আমরা মাত্রই দেখলাম। কোন রঙের বর্ণান্ধতাকে সবচেয়ে বেশি দেখা যায়? লাল সবুজ বর্ণান্ধতাকে। ঠিক আছে, আচ্ছা। নিচের কোনটি অস্বাভাবিক অবস্থা থ্যালাসেমিয়ার সাথে সম্পর্কিত? থ্যালাসেমিয়ায় যেটা হয় সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা অস্বাভাবিক আকৃতি ধারণ করে। থ্যালাসেমিয়ায় যেটা হয় সেটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা অস্বাভাবিক আচরণ করে, মানে অস্বাভাবিক আকৃতি ধারণ করে। অস্বাভাবিক আকৃতি ধারণ করলে এরপরে হচ্ছে লোহিত রক্তকণিকা বেশি 120 দিন বেঁচে থাকার কথা, বাট 120 দিন বেঁচে থাকতে পারে না, মারা যায়। এবং লোহিত রক্তকণিকা যেহেতু আমাদের দেহের অনেক ইম্পর্টেন্ট, এটা অক্সিজেন পরিবহন করে, তাই রোগীকে কি করতে হয়? রক্ত দিতে হয়। ঠিক আছে, একটা কাজিন ছিল, ও থ্যালাসেমিয়া ছিল, ও 27-28 বছর বয়সে হচ্ছে মারা গেছে। ওকে প্রতি 3 মাস 4 মাস পর পর হচ্ছে ব্লাড দিতে হইতো। তো থ্যালাসেমিয়াতে কি হয়? অস্বাভাবিক আকৃতির লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। সো কোনটির অস্বাভাবিক অবস্থা থ্যালাসেমিয়ার সাথে সম্পর্কিত? আরবিসি বা লোহিত রক্তকণিকা। ক্রোমোজোমের ক্ষেত্রে এরা প্রধান বংশগতীয় বস্তু। ইয়েস,
এরা বংশগতির ভৌত ভিত্তি, এদের প্রস্থ 0.2 থেকে 2 কি এটা লেখা নাই, বাট তিনটাই। এরা প্রধান বংশগতীয় বস্তু, বংশগতির ভৌত ভিত্তি, এদের প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রোমিটার হবে, আই হোপ। টোবাকো মোজাইক ভাইরাসের বৈশিষ্ট্য কি? এতে আরএনএ থাকে, এতে ডিএনএ থাকে না, এতে ডিএনএ থাকে না, এতে ইউরাসিল থাকে। যেহেতু আরএনএ থাকে তাইলে ইউরাসিল থাকবেই। অ্যান্সার হচ্ছে 1 ও 2 হবে না, সরি এখানে এটা ভুল আসছে। হ্যাঁ, 1 ও 3 হবে, ঠিক আছে। টোবাকো মোজাইক ভাইরাসে হচ্ছে তোমার 1 ও 3 হবে, এটা ভুল আসছে, এক্সট্রিমলি সরি। এত কোশ্চেনের মধ্যে দুইটা একটা ভুল হইতেই পারে। সো 1 ও 3 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা। ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে কোন এনজাইম গুলা ব্যবহার হয় বা কি কি ব্যবহার হয়? এগারোস ব্যবহার হয়, রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার হয় না, পলিঅ্যাক্রিলামাইড জেল ব্যবহার হয়। তাহলে এখানে অ্যান্সার হবে কি 1 ও 3। তোমরা জানো যে ইলেকট্রোফোরেসিস পদ্ধতি কি? ইলেকট্রোফোরেসিস পদ্ধতি হচ্ছে ওই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, যে পদ্ধতি। থ্যালাসেমিয়া রোগের ফলে লোহিত রক্তকণিকা নষ্ট হয়, ইয়েস। রোগী রক্ত শূন্যতায় ভুগে, ইয়েস, যেহেতু লোহিত রক্তকণিকা নষ্ট হচ্ছে। শ্বেত রক্তকণিকা কি নষ্ট হয় না? শ্বেত রক্তকণিকা নষ্ট হয় না। তাহলে এখানে অ্যান্সার কি 1 ও 2। এখানে অ্যান্সার কি 1 ও 2। কোন নাইট্রোজেন বেস দ্বারা পি কিউ সূত্রকে আলাদা করা যায়? পি হচ্ছে তোমার ডিএনএ, কিউ হচ্ছে তোমার আরএনএ। এদেরকে আলাদা করা যায় কিসের মাধ্যমে বলো? থায়ামিনের মাধ্যমে। কারণ আরএনএ তে কি থাকে? থায়ামিন থাকে না, আরএনএ তে কি থাকে? ইউরাসিল থাকে, তাই না? এটা আমরা বারবার বলছি। সো এই হচ্ছে আমাদের বংশগতি ছিল। খুবই ইজি একটা অধ্যায়, খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়। তুমি যখন ইন্টারে উঠবা অনেক পড়বা এই অধ্যায়টা নিয়ে। ফার্স্ট অধ্যায় আছে, 11 নম্বর অধ্যায় আছে, অনেক মজা পাবা পড়ে যখন এইচএসসি লাইফে উঠবা। সো এখন এসএসসির সময়ে এই 12 নম্বর অধ্যায়টা খুবই ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়ো। এটা ইজি একটা অধ্যায়, ঠিক আছে। তো এইবার আমরা সেকেন্ড লাস্টে চলে আসছি, জীবের পরিবেশ। তোমরা যেহেতু ক্লাস 9 এ পড়ো, তোমাদের হয়তো অনেকেরই সিলেবাসে নাই, আবার অনেক স্কুল আছে যারা হচ্ছে ভেঙে ভেঙে দেয়, 1, 3, 5, 7 এইভাবে হচ্ছে চ্যাপ্টার দেয়। তো যেখানে যাদের আছে দেখে নাও, যাদের নাই তারাও দেখে নাও, কারণ পরের বছর তো থাকবেই। তো একটু আইডিয়া, আর যারা পড়ো নাই সমস্যা নেই, দেখতে থাকো। কি আছে জীবনে। চলো, প্রথম প্রশ্ন, উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি? তো একটু ব্যাকে একটু সময় দাও, 10 সেকেন্ড। আচ্ছা, তো উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি? আমরা এই যে বাস্তুতন্ত্রের কথা বলি, খাদ্য শিকল, খাদ্য জালের কথা বলি, সব জায়গাতেই প্রথমে যে থাকে সে হচ্ছে উৎপাদক। সো নাম শুনি বোঝা যাচ্ছে এরা কি উৎপাদন করবে? খাদ্য উৎপাদন করবে। এরা কি উৎপাদন করবে? খাদ্য উৎপাদন করবে। তো এরা কি করবে? এই জন্য সালোক সংশ্লেষণ করবে। সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন খাদ্য এরা কি নিজেরাও খাবে, অন্যদের মধ্যেও বিলিয়ে দিবে, তাই না? তাহলে উৎপাদকের বৈশিষ্ট্য কোনটা? উৎপাদক হচ্ছে স্বভোজী। উৎপাদক হচ্ছে কি? স্বভোজী। উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি? উৎপাদক হচ্ছে কি? স্বভোজী, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? তো হরিণ হচ্ছে সাধারণত প্রথম শ্রেণীর খাদক, গরু হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, ব্যাঙ হচ্ছে সাধারণত দ্বিতীয় শ্রেণীর খাদক, সাপ হচ্ছে সাধারণত তৃতীয় শ্রেণীর খাদক। তো এগুলো আসলে চেঞ্জ হয়, বুঝছো? মানে তোমাদের বইয়ে সরাসরি দেওয়া আছে দেখে, বাট এগুলো আসলে মানে খাদ্য শিকল বেঁধে হচ্ছে চেঞ্জ হতে থাকে। সো এইভাবে আসলে সরাসরি প্রশ্ন করা উচিত না, কিন্তু আসলে তোমাদের এসএসসি তে বইয়ে যা আছে তাকেই হচ্ছে মূল ধরে নেওয়া হয়। সো তৃতীয় শ্রেণীর খাদক কোনটা? সাপ, ঠিক আছে। সেম কোশ্চেন, ব্যাঙ কোন স্তরের খাদক? আমি মাত্রই বলছি ব্যাঙ কোন স্তরের খাদক? ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। ব্যাঙ কোন স্তরের খাদক? ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, ঠিক আছে ভাইয়া, মাত্রই বললাম তোমাদেরকে। ওকে, এরপরে আসো, কোনটি প্রথম স্তরের খাদক? সো প্রথম স্তরের খাদক হচ্ছে কারা? যারা হচ্ছে উৎপাদককে খায়। যারা হচ্ছে কাকে খায়? উৎপাদককে খায়। তো উৎপাদককে খায় কে?
উৎপাদককে খায় কে? উৎপাদককে খায় ছোট মাছ? না, ছোট মাছ আসলে দ্বিতীয় স্তরের খাদক। ফাইটোপ্ল্যাঙ্কটন? না, ফাইটোপ্ল্যাঙ্কটন নিজেই উৎপাদক। ব্যাঙ নিজেও দ্বিতীয় স্তরের খাদক। তাহলে এখানে রইল কে? জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটন হচ্ছে পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। এরা কাদেরকে খায়? ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায়। এরা বিভিন্ন প্রাণীর হচ্ছে যে লার্ভা খায়, কৃমির লার্ভা খায়, ঠিক আছে? এরা হচ্ছে কি করে? ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায়। সো জুপ্ল্যাঙ্কটন কি? জুপ্ল্যাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান প্রাণী। সো এরা হচ্ছে প্রথম স্তরের খাদক। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে উৎপাদক প্রথম স্তর, বাকি দুইটা দ্বিতীয় স্তর, ঠিক আছে? পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল সবসময় অসম্পূর্ণ থাকে। কেন? কারণ এদের মধ্যে কখনোই হচ্ছে উৎপাদক থাকে না। তো পরজীবীতে যেটা হয়, যেমন ধরো মশা একটা পরজীবী, এরা কি আমাদেরকে মানুষের রক্ত খায়, আমরা তো উৎপাদক না। তো ওদের খাদ্য শিকলটাই শুরু হচ্ছে মানুষের থেকে। তো কি এখানে কে নাই? উৎপাদক নাই। মৃতজীবী সেম, প্রাণী মারা গেছে, মানে হচ্ছে মাটির সাথে মিশে যাচ্ছে, কে খাচ্ছে? ওদেরকে বিভিন্ন ব্যাকটেরিয়া খাচ্ছে, ছত্রাক খাচ্ছে। তো এখানে কি ওই যে মৃত প্রাণীটা, ওরা তো আর কোনো কারো খাবার তৈরি করতেছে না, সো ওরাও তো উৎপাদক না। সো মৃতজীবী আর পরজীবী খাদ্য শিকলে কখনোই কে থাকে না? উৎপাদক থাকে না। কখনোই কে থাকে না? উৎপাদক থাকে না, ঠিক আছে? তাই এরা অসম্পূর্ণ। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে উৎপাদক থাকে না, ঠিক আছে? ওকে। পুষ্টি দ্রব্যের চক্রাকার প্রবাহকে কি বলে? পুষ্টি দ্রব্যের চক্রাকার প্রবাহকে বলা হয় পুষ্টি প্রবাহ। কি বলা হয়? পুষ্টি প্রবাহ। আর যখন ওই যে একটা শিকল, এটাকে বলে খাদ্য শিকল, অনেকগুলা শিকল, এটাকে বলে খাদ্য জাল। আর পুষ্টি জাল বলে আসলে ওইভাবে কিছু নাই। সো বাস্তুতন্ত্রে পুষ্টির চক্রাকার প্রবাহকে বলা হয় পুষ্টি প্রবাহ। বাস্তুতন্ত্রে পুষ্টি দ্রব্যের চক্রাকার প্রবাহকে বলা হয় পুষ্টি প্রবাহ। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং সিম জাতীয় উদ্ভিদের মধ্যে সম্পর্কটা কি? কমেন্সেলিজম, অ্যান্টিবায়োসিস, প্রতিযোগিতা, মিউচুয়ালিজম। সো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যেটা হয়, সিম জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে এবং বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে আসে। নাইট্রোজেন নিয়ে এসে ও করে কি? সিম জাতীয় উদ্ভিদকে দেয়। ফলে দেখা যাচ্ছে এখানে যেমন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নিজের হেল্প হচ্ছে, ও থাকার জায়গা পাইতেছে, তেমনি আবার কি সিম জাতীয় উদ্ভিদেরও হেল্প হচ্ছে। কারণ কি? ওরা রাইজোবিয়াম থেকে কি পাচ্ছে? নাইট্রোজেন পাচ্ছে, তাই না? সেখানে কি দুইজনেরই হেল্প হচ্ছে, তাই এটা হচ্ছে মিউচুয়ালিজম। যদি একজনের হেল্প হইতো তাহলে এটাকে আমরা বলতাম কমেন্সেলিজম। যদি একজনের হেল্প হইতো তাহলে আমরা কি বলতাম? কমেন্সেলিজম। আর প্রতিযোগিতা হচ্ছে যে একই পরিবেশে বেঁচে থাকার জন্য যারা শক্তিশালী ওরা বেশি খাবার খায়, যারা কম শক্তিশালী ওরা কম খাবার খায়। আর অ্যান্টিবায়োসিস কি? এগুলা নিম্ন শ্রেণীর জীবাণুর ক্ষেত্রে দেখা যায়, ওরা কি করে? বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ করে অন্যান্য জীবাণুর বৃদ্ধিকে আটকে দেয়, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্টিবায়োসিস। সেখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মিউচুয়ালিজম। ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? শোষণ, প্রতিযোগিতা, আর হচ্ছে অ্যান্টিবায়োসিস। কি কি? শোষণ, প্রতিযোগিতা এবং হচ্ছে অ্যান্টিবায়োসিস। শোষণ হচ্ছে ওই যে খাদ্য শোষণ করে নেয়, যেমন মশা, ওদের সাথে আমাদের ঋণাত্মক আন্তঃক্রিয়া, কারণ ওরা আমাদের দেহ থেকে শোষণ করে, আমাদের ক্ষতি হয় উল্টা। প্রতিযোগিতা, এই যে একটাকে বললাম একই পরিবেশে বিভিন্ন প্রাণী বা একই প্রজাতির বিভিন্ন প্রাণী একই পরিবেশে বাস করলে যারা কি বেশি পাওয়ারফুল হয়, ওরা কি বেশি খাবার পায়, এটাই প্রতিযোগিতা। আর অ্যান্টিবায়োসিস হচ্ছে ওই যে জীবাণু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে অন্য জীবাণুর বৃদ্ধিকে ব্যাহত করাকেই হচ্ছে অ্যান্টিবায়োসিস বলে। তো এরা হচ্ছে এই 3 ধরনের। উৎপাদকে যদি 1 জুল শক্তি থাকে, দ্বিতীয় স্তরের খাদক কতটুকু শক্তি পাবে? তো আমরা জানি যে উৎপাদকের পরে থাকে হচ্ছে তোমার প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয়। সো তোমাদের মনে আছে নাকি যে উৎপাদকে যদি x পরিমাণে শক্তি থাকে, এর পরের এরা পায় হচ্ছে 10 ভাগের 1 ভাগ। তাহলে প্রথম স্তরের এরা পাবে কি? x/10, 10 ভাগের 1 ভাগ। দ্বিতীয় স্তরের এরা পাবে কি?
আরো কম, কত? 10 × 10, 100 ভাগের 1 ভাগ, তাই না? তৃতীয় স্তরের এরা আরো কম পাবে, কত? 1000 ভাগের 1 ভাগ। সো এটাকে বলা হচ্ছে বিজ্ঞানী লিন্ডেনম্যানের 10% নিয়ম। লিন্ডেনম্যানের 10% নিয়ম। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে বিজ্ঞানী লিন্ডেনম্যানের 10% নিয়ম। ঠিক আছে? তাহলে উৎপাদকে যদি x জুল শক্তি থাকে, দ্বিতীয় স্তরের খাদক শক্তি পাবে x/100। ভুল আসছে এটা। ঠিক আছে? দ্বিতীয় স্তরের খাদক পাবে হচ্ছে তোমার x/100। প্রথম উৎপাদক পাচ্ছে x জুল, পরেরটায় 10 ভাগ কমে যাচ্ছে, তাহলে x/10, এর পরেরটা আরো 10 ভাগ কমে যাচ্ছে, মানে x/100। এটা ভুল অ্যান্সার আসছে। হ্যাঁ, ওকে। পরের প্রশ্ন দেখি, যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু থাকে তাকে কি বলে? কি বলে? পিরামিড, তাই না? এটা কি বলে? পিরামিড বলে। আচ্ছা, যে প্রাণীগুলো প্রকৃতির জঞ্জাল সাফ করে তাদেরকে কি বলে? ধাঙর বলে। সো ধাঙরকে কাক আছে, শালিক পেঁচা না, শকুন আছে, কাক আছে, হায়না আছে, ইয়েস দ্যাটস দ্য অ্যান্সার। বক্ত না, পেঁচাও না। সো অ্যান্সার হচ্ছে শকুন, কাক, হায়না, এদেরকে ধাঙর বা স্ক্যাভেঞ্জার বলে। হ্যাঁ, এর সাথে আরো আছে ওই যে তোমার বাজ পাখি। এরা হচ্ছে প্রকৃতির জঞ্জাল সাফ করতে ভূমিকা রাখে, সেটাকে ধাঙর বলে। একটি গাছের মধ্যে একটি পাখির বাসা, এটা কোন ধরনের আন্তঃক্রিয়া? দেখো এখানে পাখির হেল্প হচ্ছে, ও বাসা বানাচ্ছে, কিন্তু গাছের কি কোনো হেল্প হচ্ছে না। সেটা হচ্ছে কি কমেন্সেলিজম, একজন উপকার হচ্ছে আরেকজনের কোনো ক্ষতি হচ্ছে না, সেটা কি কমেন্সেলিজম। ঠিক আছে? সো এই ছিল আমাদের 13 নম্বর অধ্যায় বাস্তুতন্ত্র। সেইবার চলে আসি আমরা আমাদের লাস্ট অধ্যায় জীব প্রযুক্তিতে। সে অধ্যায়টা খুবই ইজি একটা অধ্যায়। এখানে আমরা দুইটা জিনিস নিয়ে পড়ি, এক হচ্ছে টিস্যু কালচার, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। টিস্যু কালচারে আমরা দেখি যে কিভাবে একটা উদ্ভিদের একটা কোষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমরা দেখি কিভাবে আমরা হচ্ছে নতুন নতুন বৈশিষ্ট্য পেতে পারি, তাই না? যেমন ধান গাছে, মানে ধানের সাথে আমরা প্রোটিন পেতে পারি, ধানের সাথে আমরা ভিটামিন পেতে পারি, কিভাবে বিভিন্ন উদ্ভিদকে পোকামাকড় মুক্ত করা যায়, কীটপতঙ্গর ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায়, কিভাবে বিভিন্ন মাছকে বড় করা যায়, বিভিন্ন প্রাণীর মধ্যে উন্নত বৈশিষ্ট্য দেওয়া যায়। ঠিক আছে? সেগুলাই সব হচ্ছে আমরা এই অধ্যায়ে পড়ি। অনেকেই হয়তো বা পড়ো না এই অধ্যায়টা। তো চল আমরা কিছু অবজেক্টিভ সলভ করি। সুক্রোজ যোগ করলে আবাদ মাধ্যমে কি ঘটে? আবাদ মাধ্যম হচ্ছে এখানে ওই যে টিস্যু কালচারের জন্য আমরা যে আবাদ মাধ্যমটা তৈরি করি, ওইখানে ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ, এগার এগার অনেক কিছু দিতে হয়। সো সুক্রোজ যোগ এগার এগার যোগ করলে হচ্ছে জমাট বাঁধে। এগার হচ্ছে একটা শৈবাল, এদেরকে যোগ করলে হচ্ছে এরা মাটির মতো জমাট বাঁধে। আর পুষ্টিকর হয় কখন? যখন সুক্রোজ যোগ করা হয়। যখন কি যোগ করা হয়? সুক্রোজ যোগ করা হয়। তো সুক্রোজ যোগ করলে হচ্ছে কি হয় আমার? এরা পুষ্টিকর হয়। সুক্রোজ যোগ করলে কি হয়? এরা পুষ্টিকর হয়। শীতকালের উদ্ভিদ গ্রীষ্মকালের উৎপাদন করা যায় কোন প্রক্রিয়ায়? কোন প্রক্রিয়ায়? টিস্যু কালচার। কোন প্রক্রিয়ায়? টিস্যু কালচার। কারণ টিস্যু কালচারে কি হয়? যে কোনো সময়ে চারা উৎপাদন করা যায়, এই জন্য শীতকালের উদ্ভিদ গ্রীষ্মকালেও উৎপাদন করা যায়। কোনটি টিস্যু কালচারের রোগ প্রতিরোধী চারা? ঠিক আছে, মানে টিস্যু কালচার করা হয়েছে এবং এর মাধ্যমে যে চারাটা উৎপন্ন হয়েছে ওইটার কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। কাদের? নিম গাছ। কাদের? নিম গাছ। ঠিক আছে, নিম গাছ হচ্ছে টিস্যু কালচারের রোগ প্রতিরোধী চারা, মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়েছে? তো আমিষের ইংলিশ হচ্ছে প্রোটিন, তো হিসাব অনুযায়ী প্রোটিনই হওয়ার কথা। সো সিস ই সিস এম সিস এফ প্রোটিন সি, সো অ্যান্সার ইজ প্রোটিন সি। সো প্রোটিন সি হরমোন, প্রোটিন সি জিন যোগ করে গরুর দুধে হচ্ছে আমিষ বাড়ানো হয়েছে। ঠিক আছে, গরুর দুধে নরমালি 18% থেকে 20% আমিষ থাকে, সেটাকে বৃদ্ধি করা হয়েছে হচ্ছে প্রোটিন সি জিনটাকে ব্যবহার করে। হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ তৈরি করা হয় কোনটা থেকে?
হেপাটাইটিস বি তোমরা জানো এটা হচ্ছে আমাদের যকৃতে আক্রমণ করে, খুবই ভয়ঙ্কর একটা ভাইরাস। তো এদের জন্য আমরা টিকা দেই, তোমরা হয়তো বা অনেকেই হেপাটাইটিসের টিকা দিতে হয়, 5টা টিকা থাকে, ছোটবেলায় সবাই দেয়, যারা দেও নাই ওরা অবশ্যই দিয়ে নিবা, ঠিক আছে? কারণ একবার রোগ হয়ে গেলে এরপর আর কিছু করার থাকে না, টিকা দেওয়া যায় না, তখন লিভার ক্যান্সার হয়ে তুমি মারা যেতে পারো। তো বাসার সবাই অবশ্যই হেপাটাইটিসের টিকা দিবা। আমি ছোটবেলায় দিয়ে ফেলছি, আমার ফুল ফ্যামিলি। সো তুমিও হেপাটাইটিসের টিকা দিবা। আর হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ তৈরি করা হয় কোথা থেকে? ইস্ট থেকে। কোথা থেকে তৈরি করা হয়? ইস্ট থেকে, ঠিক আছে? হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ তৈরি করা হয় কোথা থেকে? ইস্ট থেকে। জিএম এর পূর্ণরূপ কি? জিএম এর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা যে জীবগুলো তৈরি করি, বিশেষত যে প্রাণীগুলো তৈরি করি, তাদেরকে আমরা জিএমও বলি বা জিইও বলি বা টিও বলি। টিও মানে হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজম, জিইও মানে হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, আর জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এখানে দেখি কোনটা আছে। প্রথমটাই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জেনেটিক্যালি মেথড অর্গানিজম আছে নিচেরটা না। তাহলে অ্যান্সার কি? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে জোড়া লাগাতে কোনটা ব্যবহার হয়? তোমরা মনে রাখবা, ডিএনএ খণ্ডকে সবসময় ভাঙতে ইউজ করা হয় হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, আর জোড়া লাগাতে সবসময় ইউজ করা হয় হচ্ছে লাইগেজ এনজাইম। এটা সারা জীবন মনে রাখবা, তাহলে ইন্টারেও আসে। সো ডিএনএ কে কাটার জন্য ব্যবহার হয় রেস্ট্রিকশন এনজাইম, এবং ডিএনএ কে জোড়া লাগাতে পুরা দুনিয়া সব জায়গায় ব্যবহার হয় হচ্ছে লাইগেজ। সবসময় কে ব্যবহার হয়? লাইগেজ এনজাইম। তাহলে ডিএনএ খণ্ডককে কাটার জন্য প্রয়োজন হয় রেস্ট্রিকশন এনজাইমের, জোড়া লাগাতে প্রয়োজন হয় লাইগেজ এনজাইম, ঠিক আছে? উড়োজাহাজ চালাতে তিমি মাছের বিকল্প হিসেবে কোন গাছের তেল ব্যবহার করা হয়? জোজোবা। কোন গাছের তেল? জোজোবা। এরা একটা মরুভূমির উদ্ভিদ, এদের দেহ থেকে একটা তেল পাওয়া যায় যেটার সাথে তিমি মাছের তেলের মিল আছে, এদেরকে ইঞ্জিন অয়েল হিসেবে ইউজ করা হয়, মানে এদের তেল। ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত কোনটি? ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত হচ্ছে বিটি ভুট্টা, ঠিক আছে? কোনটা? বিটি ভুট্টা। বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এরা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এদের দেহ থেকে জিন নিয়ে ভুট্টার দেহে দিয়ে দেওয়া হয়েছে, এবং এখন ভুট্টা কি হয়ে গেছে? পোকামাকড় প্রতিরোধী, অর্থাৎ ভুট্টাকে কোনো পোকামাকড় কোনো ক্ষতি করতে পারে না। সেটা কি বলে? বিটি ভুট্টা। টিওএমবি। টিওএমবি মানে টোবাকো মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন জিন ব্যবহারের মাধ্যমে? স্থানান্তরের মাধ্যমে। কোন জিন? ভাইরাল কোড প্রোটিন। কোন জিন ব্যবহারের মাধ্যমে? ভাইরাল কোড প্রোটিন। টোবাকো মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে ভাইরাল কোড প্রোটিন জিন এর মাধ্যমে, ঠিক আছে? মনে থাকবে। ওকে। কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে? বিটা ক্যারোটিন হচ্ছে ভিটামিন এ এর বৈজ্ঞানিক নাম। তো এখানে কোন উদ্ভিদে করা হয়েছে? আমি ফার্স্টেই বলছিলাম ধানের মধ্যে, ঠিক আছে? ধানের মধ্যে হচ্ছে ভিটামিন এ তৈরি জিন দেওয়া হয়েছে, সেটার অ্যান্সার কি? ধান। রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটা? রিং স্পট হচ্ছে যে গোল গোল দাগ দেখা যায়, তো এইটার প্রতিরোধী জাত হচ্ছে পেঁপে, ঠিক আছে? রিং স্পট ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটা? পেঁপে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের প্রায় 7টা অধ্যায় এর অবজেক্টিভ গুলা। তো আই হোপ তোমরা যারা খাতার মধ্যে বইয়ের মধ্যে দাগায় নিছো, তোমরা খুব ইজিলি এরপরে এই 7টা অধ্যায়ের অবজেক্টিভ গুলো পারবে। আমি ক্লাস শেষে তোমাদের সাথে আমার খুবই ফেভারিট একটা ক্যারেক্টার, নাম হচ্ছে মাঙ্কি ডি লুফি, অনেকে চিনতে পারো, ওয়ান পিস একটা অ্যানিমে আছে, আমার খুবই ফেভারিট ওই অ্যানিমেটার, আমি বিশাল ফ্যান। সো ওইখানে মাঙ্কি ডি লুফির একটা ডায়লগ আছে যে নো ম্যাটার হাউ হার্ড অর ইম্পসিবল ইট ইজ, মানে যত কঠিনই হোক না কেন, নেভার লুজ সাইট অফ ইউর গোল। মানে যত কঠিনই হোক না কেন, সাপোজ তোমার রোল 10, রোল 1 হওয়া অনেক কঠিন, কিন্তু তুমি বিশ্বাস করতে হবে যে না, আমাকে রোল 1 হতেই হবে। ধরো তোমার রোল 20, তোমার গোল হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে যাওয়া। তো তোমার কাছে মনে হতে পারে না না এটা অনেক কঠিন, কিন্তু না, তোমাকে এটা বিশ্বাস করতেই হবে যে না আমি পারবো। তোমার যদি নিজের মধ্যে বিশ্বাস থাকে তুমি পারবা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে। আমার জীবনে এটা অনেকবার হয়েছে, ওর জীবনেও এটা অনেকবার হয়েছে।
তোমাদের এখন নেক্সট গোল হওয়া উচিত কিভাবে এসএসসি তে 1250+ মার্ক পাওয়া যায়, কিভাবে নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, চিটাগাং কলেজ, রাজশাহী কলেজের মতো বড় বড় কলেজগুলোতে চান্স পাওয়া যায়, কিভাবে ভালো কলেজে চান্স পেয়ে এরপরে কি ভালো ভার্সিটি, মেডিকেল, বুয়েট, ডিএমসি, বুয়েটে চান্স পাওয়া যায়। ঠিক আছে, সো নিজের গোলটা সেট করে ফেলো। ইনিশিয়াল গোল হচ্ছে কি এখন ক্লাস 9 এর থেকে 10 এ ফার্স্ট হওয়া, তাই না? গোল কি আমার ফার্স্ট হওয়া। তোমার রোল যদি 1 হয় তাহলে হচ্ছে ফার্স্ট পজিশন ধরে রাখা। তোমার পজিশন যদি 1 বাদে অন্য যে কোনো রোল হয়, গোল কি রোল 1 হওয়া। সো মাঙ্কি দি লুফির মতো নো ম্যাটার হাউ হার্ড অর ইম্পসিবল ইট ইজ, নেভার লুজ সাইট অফ ইউর গোল। ওকে গাইস, তাহলে দেখা হবে আবার নেক্সট কোনো ক্লাসে, ক্লাস 10-এ কোনো এক কোর্সে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আশা করি আমাদের অ্যাপে বেশি বেশি করে এক্সাম দিবে, ফ্রি ক্লাসগুলো করে নিবে, আর তোমাদের বার্ষিক পরীক্ষাটা অনেক ভালো হোক। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।